বাংলায় ১২ ভূঁইয়া। মোঘলদের আগে রাজা টোডরমল্ল পঞ্জাবী ক্ষেত্রী বা ক্ষত্রিয় ছিলেন। তিনি দিল্লিতে সামান্যরূপ বাণিজ্য ব্যবসায় করিতেন। আকবরের নাবালকি সময়ে নবাব খানখানান বোমখা খাদ্যদ্রব্যে বিষ দিয়া আকবরকে অপহত্যা করিতে উদ্যোগ করিয়াছিলেন। বেহামির এক দাসী টোডরমল্লের উপপত্নী ছিল। টোডর সেই দাসীর যোগে সেই চক্রান্ত জানিয়া আকবরের জননী নিয়ামত বেগমকে সংবাদ দিয়াছিলেন। তদন্তে চক্রান্ত ধরা পড়িল, সুতরাং সম্রাটের প্রাণ রক্ষা হইল। ইহাতেই টোডরমল্লের উন্নতি হইল এবং আকবরের হিন্দু প্রীতি সঞ্চার হইল। তিনি হিন্দুদের প্রতি যতই অধিকতর বিশ্বাস করিতে লাগিলেন, ততই বেশি উপকার পাইতে লাগিলেন। তাহার মুসলমান জ্ঞাতিকুটুম্বেরা বিদ্রোহী হইলেও আকবর হিন্দুদের সহায়তায় রক্ষা পাইয়াছিলেন। আকবরের হিন্দুয়ানি, মুসলমানি ও খ্রিস্টানি বহু পত্নী ও উপপত্নী ছিল, কিন্তু আকবর কখন হিন্দু বেগমের ঘরে ভিন্ন অন্যের ঘরে নিদ্রা যাইতে সাহসী হইতেন না। ইহাই মুঘল রাজত্বে হিন্দুদিগের উন্নতির কারণ। রাজা টোডরমল্ল আকবরের দেওয়ান হইয়া ঠিক হিন্দু রীতিক্রমে জরিপ জমাবন্দি করিয়াছিলেন এবং হিন্দু রাজ্যশাসন প্রণালী অধিকাংশ মুঘল দরবারে প্রচলিত করিয়াছিলেন। তৎকৃত বন্দোবস্তের বিস্তৃত বিবরণ যাহা পাওয়া যায় তাহা এই যে: ১. অম্বর, যোধপুর প্রভৃতি প্রদেশীয় মহারাজগণ যাহারা মুঘল সম্রাটের অধীন ছিলেন, রাজা টোডরমল্ল তাহাদিগকে বশী রাজা গণ্য করিয়াছিলেন। তিনি তাহাদের রাজ্যের জরিপ জমাবন্দি না করিয়া কেবল তাহাদের অপর একটি নির্দিষ্ট কর ধার্য করিয়াছিলেন। অধিকন্ত তাহারা সম্রাটের আবশ্যক মতে কোনো নির্দিষ্ট পরিমাণ সেনাসহ সম্রাটের আদিষ্ট যুদ্ধকার্যে সাহায্য করিতে বাধ্য ছিলেন। যিনি যে পরিমাণ সেনা দিতে বাধ্য ছিলেন, তিনি সেই পরিমাণ সেনার মনসবদার উপাধি পাইতেন। ২. অপর জমিদারগণকে টোডরমল্ল করদ রাজা গণ্য করিয়াছিলেন। তিনি তাহাদের জমিদারি জরিপ করিয়া বিভিন্ন প্রকারের জমির পৃথক পৃথক পরিমাণ নিরূপণ করিয়াছিলেন। সেই সময়ে যেরূপ হাত জরিপে ব্যবহৃত হইয়াছিল, তাহার দৈর্ঘ্য ইংরেজি ২২ ইঞ্চি। সেই হাতের ১০০ হাত দীর্ঘ এবং ১০০ হাত প্রস্থ ভূমিকে কুলা, কুড়া বা বিঘা বলা যাইত। দীর্ঘে বেশি, প্রস্থে কম হইলেও যদি মোট পরিমাণে ১০,০০০ বর্গহস্ত হইত, তাহাও এক কুড়া বলিয়া গণ্য হইত। এক কুড়ার ২০ ভাগের ১ ভাগ অর্থাৎ ৫০০ বর্গহস্তে এক বিশোয়া হইত। আবার তাহার অংশে অর্থাৎ ২৫ বর্গহস্তে এক ভুল বা খুর হইত। ১ হাত দীর্ঘ ১ হাত প্রস্থ জমিকে অর্থাৎ ১ বর্গহস্ত ভূমিকে এক কৌনি ধরা হইত। থাকবস্তার নিয়মে জরিপ করিয়া নকশা তৈয়ারি করা হইয়াছিল এবং তাহার চিটাপৈঠা তৈয়ারি করা হইয়াছিল। সেই চিটাপৈঠাতে জমিদারের প্রত্যেক প্রজার কি প্রকারের কত পরিমাণ জমি আছে তাহা লিখিত হইয়াছিল। বিল, পুষ্করিণী, দিঘি, ইদারাগুলি জলা জমি বলিয়া গণ্য হইয়াছিল। নদী ও বৃহৎ হ্রদগুলি জলকর নামে অভিহিত হইত। ৩. ভারতবর্ষীয় জমিতে সাধারণত ২ বৎসর ভালোরূপ শস্য হয়, তৃতীয় বর্ষে শস্য কিছু কম হয় এবং চতুর্থ বর্ষে অত্যন্ত কম হয়। ফলত গড়পর্তায় ৪ বৎসরের লাভ্য একন করিয়া তাহার কৃষিক্ষেত্রের বার্ষিক লাভ্য ধরিয়াছিলেন। সেই লাভ্যের চতুর্থাংশ রাজস্ব ধার্য করিয়াছিলেন। জলকর, ফলকর, বনকর ও ধনকরের ৫ বৎসরের লাভ্যের পঞ্চমাংশ বার্ষিক লাভ্য ধরিয়া তাহার ষষ্ঠাংশ রাজস্ব ধার্য করিয়াছিলেন। শিল্পী, বণিক, দালাল, মহাজন, গোপ, চিত্রকর, বেশ্যা, গায়ক প্রভৃতি ব্যবসায়ীদিগের লাভ্যের নাম ধনকর। এইরাপ রাজস্ব যাহা জমিদার মোট আদায় করিবেন, তাহার নাম সুমার জমা বা মোট সংস্থা। হিন্দু শাস্ত্রমতে করদ রাজারা মোট সংস্থার ভাগ পাইতেন। রাজা টোডরমল্ল সেই স্থলে সুমার জমার তৃতীয়াংশ জমিদারের প্রাপ্য নির্দেশ করিয়াছিলেন। বাকি ভাগ সম্রাটের প্রাপ্য ছিল। ৪. জমিদারের অধীনে যে সকল তালুকদার ছিল, তাহারা উপরিউক্ত নিয়মে নিজ প্রজার নিকট যাহা আদায় করিবে, তাহার তৃতীয়াংশ তাহারা পাইবে, অবশিষ্ট অংশ জমিদারকে দিবে। আবার জমিদার সেই টাকার তৃতীয়াংশ নিজে পাইবেন। বাকি ভাগ অর্থাৎ তালুকদারি জমির সুমার জমার ভাগ সম্রাটের প্রাপ্য ছিল। ইংরেজ ইতিবৃত্তবেতারা আরও বলেন যে, মোঘল সাম্রাজ্যে জমিদারেরা কেবল কর সংগ্রাহক কর্মচারী মাত্র ছিল। ইংরেজের আমলে লর্ড কর্নওয়ালিস সাহেব জমিদারদিগকে মালিকি সত্ত্ব দিয়াছেন, তাহাও ভুল। জমিদারেরা পূর্বেও পুরুষানুক্রমিক ভূমাধিকারী ছিলেন এবং তাহাদের ক্ষমতা অনেক বেশি ছিল। তখন শান্তি রক্ষার ভার জমিদারের উপর ছিল এবং তাহাদের বিচারাধিকার ছিল। তৎকালে তাহারা সর্বাংশেই করদ রাজা ছিলেন
কিন্তু জমি দান বিক্রয়াদি দ্বারা হস্তান্তর করিতে ক্ষমতা স্পষ্টরূপে কাহকে প্রদান করা যাইত না, কেননা জমিদারের যে সকল ক্ষমতা ছিল তাহাতে হস্তান্তর করিতে ক্ষমতা দেওয়া যাইত না। আবার প্রজাদিগকে জমি হস্তান্তর করিতে ক্ষমতা দিলে তাহারা মহাজন কিংবা বিপক্ষ জমিদারের নিকট জমি বিক্রয় করিয়া অনেক অনিষ্ট ঘটাইতে পারিত। এই জন্য হস্তান্তর করিবার ক্ষমতা স্পষ্টরূপে কাহকে প্রদান করা হইত না। অথচ যেখানে কোনো আপত্তির কারণ না থাকিত সেখানে প্রজা জমি হস্তান্তর করিলে জমিদারগণ গ্রহীতাকে প্রজারূপে স্বীকার করিয়া লইতেন। তেমনি জমিদার নিজ জমিদারি অন্য কোনো সুযোগ্য লোককে দিলে নবাব ও সম্রাটগণ গ্রহীতাকে জমিদার বলিয়া সনদ দিতেন। এইরূপ নির্দোষ হস্তান্তর প্রচলিত ছিল, তাহার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। ইংরেজ গভর্নমেন্ট জমিদারগণের রাজকীয় ক্ষমতা সমস্তই হরণ করিয়াছেন, সুতরাং জমিদারি সমস্ত বা আংশিক হস্তান্তর করিতে কোনো বাধা দেওয়া আবশ্যক হয় না। সুবে বাংলা ও বিহারের বন্দোবস্ত সম্পূর্ণ শেষ হইবার পূর্বেই রাজা টোডরগল্ল দিল্লিতে আহুত হইয়াছিলেন। নায়েব দেওয়ান রাজা কংসনারায়ণ রায় বন্দোবস্ত শেষ করিয়া চিটাপুইঠা এবং নকশা সম্রাটের নিকট পাঠাইয়াছিলেন। তাহাতে সুবে বাংলার রাজস্ব ৬৭ লক্ষ এবং সুবে বিহারের রাজস্ব ৪০ লক্ষ, মোট ১,৭,০০,০০০ টাকা সম্রাটের বার্ষিক প্রাপ্য হইয়াছিল। সম্রাট তুষ্ট হইয়া রাজা কংসনারায়ণকে খেলাত ও দেওয়ানি সনদ দিয়াছিলেন। ভগবান পরশুরাম তৎকাল জীবিত সমস্ত ক্ষত্রিয়দিগকে বিনষ্ট বা জাতিভ্রষ্ট করিয়া পৃথিবী নিক্ষত্রিয়া করিয়াছিলেন। তখন সমস্ত মহর্ষিগণ তাহাকে ক্রোধ বর্জন করিতে অনুরোধ করিলেন। ভৃগুরাম কহিলেন, বহু ক্ষত্রিয় পত্নী এখন গর্ভবতী, স্ত্রীবৎ পাপাশঙ্কায় আমি তাহাদের গর্ভস্থ সন্তান নষ্ট করিতে পারি নাই। তাহাদের সন্তান জন্মিলে সমস্ত পুত্র সন্তান নষ্ট করিয়া তারপর আমি ক্রোধ বর্জন করিব। এখনই ক্রোধ ত্যাগ করলে নবপ্রসূত ক্ষত্রিয় পুত্রগণ দ্বারা ক্ষত্রিয় বংশ বিদ্যমান থাকিবে, সুতরাং আমার প্রতিজ্ঞা ভঙ্গ হইবে। ঋষিগণ কহিলেন, আপনি বহু ক্ষত্রিয়গণকে জাতিচ্যুত করিয়া জীবন রক্ষা করিয়াছেন। গর্ভস্থ ক্ষত্রিয় সন্তানদিগকেও তদ্রূপ শূদ্রত্বে পাতিত করিয়া তাহাদের প্রাণ রক্ষা করুন এবং ক্রোধাগ্নি ত্যাগ করুন। পরশুরাম সম্মত হইলেন। তখন ভৃগুরাম ঋষি সহকারে বিধান করিলেন যে বর্তমান গর্ভাবতী ক্ষত্রিয় পত্নীদের যে সন্তান হইবে তাহারা শূদ্র হইবে, আর বিধবা ক্ষত্রিয় পত্নীদের গর্ভে ব্রাহ্মণের ঔরসে যে সন্তান হইবে তাহারাই ক্ষত্রিয় জাতি গণ্য হইবে। তদনুসারে সেই গুর্বিনী ক্ষত্রিয়াদের সন্তানেরা শূদ্র হইল। তাহারা গর্ভে ছিল, এই জন্য তাহারা কায়স্থ জাতি নামে অভিহিত হইল। কায়স্থেরা বিশুদ্ধ ক্ষত্রিয় সন্তান, আর তাহারা যে শাপে পাতিত হইয়াছিল তাহা তাদের স্বকৃত নয়, এই জন্য তাহারা সকল শূদ্র হইতে শ্রেষ্ঠ গণ্য হইত। জাতিমালায় কায়স্থ জাতির এই ইতিহাস পাওয়া যায়। অন্য কোনো সংস্কৃত পুস্তকে এই কায়স্থ জাতির কোনো উল্লেখ পাওয়া যায় না। কিন্তু কায়স্থ শব্দের মূলার্থ শরীর স্থিত। চিকিৎসা শাস্ত্রে এবং গীতাতে সর্বত্রই এই মূলার্থে কায়স্থ শব্দ ব্যবহৃত হইয়াছে, যথা ১ কায়স্থাম নিগূঢ় ব্যাধি, শরীরস্থিত গুপ্ত রোগ। ২ কায়স্থাহা পুমিনীর ফিরায়, শরীরস্থিত চর্মকৃমিসমূহ। ৩ গীতাতে কায়স্থৌপি ন কায়স্থাহা, শরীরের মধ্যে থাকিয়াও শরীরের অংশ নহে। হিন্দু রাজাদিগের সুপ্ত মন্ত্রী বা গুপ্তচর দিগকেও কায়স্থ বলা যাইত। তাহারা যে রাজার চাকর তাহা কেহ জানিতে পারিত না। তাহারা রাজ্যমধ্যে চোর, দস্যু এবং রাজবিপক্ষ লোকদের কার্য, গতিবিধি এবং গুপ্ত স্থান অনুসন্ধান করিত। এই অর্থে রাজতরঙ্গিনী ও রাজনীতিতেও অনেক স্থলে কায়স্থ শব্দ দেখা যায়। তাহা কেবল চাকরির উপাধি মাত্র, কোনো জাতিবিশেষ বোধক নহে। কাশ্মীরে ব্রাহ্মণ ভিন্ন অন্য জাতীয় লোকের বসতি ছিল না। রাজতরঙ্গিনীর কথিত কায়স্থ পদবীর লোকেরা সকলেই জাতিতে ব্রাহ্মণ। আধুনিক কায়স্থেরা আপনাদিগকে ক্ষত্রিয় প্রতিপাদন করিবার জন্য নানাবিধ কৃত্রিম শ্লোক প্রস্তুত করিয়া তাহা পুরাণাদি গ্রন্থে ভর্তি করিয়া মুদ্রিত করিয়া থাকে। অনেক স্থলে যথার্থ শ্লোকের মিথ্যা অর্থ করিয়া প্রচার করিতে চেষ্টা করে। তাহা ত্যাগ ঘরিলে দেখা যায় যে কায়স্থ জাতির কোনো উল্লেখ ভাতিমালা ভিন্ন অন্য কোনো পুরাতন পুস্তকে নাই। তাহা হইতে অনুমান হয় যে হিন্দু রাজত্বকালে কায়স্থ জাতি কুত্রাপি প্রতিভা পায় নাই। বরং অনেকে অনুমান করেন যে কায়স্থ জাতি অন্যান্য শূদ্রগণ সহ মিলিত হইয়া পৃথক অস্তিত্ব শুনা হইয়াছিল। কিন্তু আমরা এই মতটি যুক্তিসঙ্গত বোধ করি না, কারণ যাহার আসল নাই তাহার নকল হইতে পারে না। সুতরাং প্রকৃত কায়স্থ জাতি না থাকিলে কদাচ কৃত্রিম কায়স্থ হইত না। প্রাচীন গ্রন্থাদিতে শ্রেণী উল্লেখের রীতি ছিল না, তজ্জন্য প্রাচীন গ্রন্থে কেবল শূদ্র শব্দ দেখা যায়। তাহারা কায়স্থ কি অন্য জাতীয় শূদ্র তাহা প্রকাশ নাই। পাঠান রাজত্বেই বোধহয় বর্তমান কায়স্থ জাতির উৎপত্তি বা উন্নতি হইয়াছে।
সেই উন্নতির কারণ যতদূর জানা যায় তাহা এই যে মুসলমান রাজত্ব স্থাপিত হইলে পার্সি আরবি প্রভৃতি জাবনিক ভাষা রাজভাষা হইল। উচ্চজাতীয় হিন্দুরা বহুদিন পর্যন্ত সেই জাবনিক ভাষা পাঠ করিত না। সেই সুযোগে কতকগুলি শূদ্র পার্সি পড়িয়া পাঠানদিগের চাকরি লইয়াছিল। তাহারা অন্য পাঠানদিগকে ঠকাইয়া এবং প্রজাপীড়ন উৎকোচ গ্রহণাদি উপায়ে প্রচুর উপার্জন করিত। তাহারা আপনাদিগকে কায়েত বলিয়া পরিচয় দিত। কায়েত শব্দ বোধহয় কায়স্থ শব্দেরই অপভ্রংশ, কিন্তু কায়েত শব্দ কোনো জাতিবিশেষে আবদ্ধ ছিল না। যে কোনো জাতির হোক, সমস্ত শিক্ষিত শূদ্রই কায়েত উপাধিতে অধিকারী ছিল। ইহাদের নামের শেষে প্রায়ই লাল শব্দ যুক্ত হাকিত, এই জন্য পাঠানেরা ইহাদিগকে লালা লোক বলিত। সেই কায়েত বা লালাগণ কিছু অর্থ ব্যয় করিয়া কোনো পুরাতন কায়স্থ পরিবারসহ দুই একটি বিবাহ আদান প্রদান করিলেই তাহারা কায়স্থ বলিয়া গণ্য হইত। পশ্চিম ভারতের কায়েতদিগের দেখাদেখি বাংলাদেশের উন্নত শূদ্রেরাও কায়েত উপাধি ধারণ করিয়াছিল, কিন্তু তাহারা পূর্বে আপনাদিগকে চিত্রগুপ্তের সন্তান বলিত না। যে সকল পশ্চিমা শূদ্র শ্রোত্রিয়দের সেবক রূপে আসিয়া বাংলাদেশে বাস করিয়াছিল, তাহাদের সন্তানেরা অধিকাংশই কায়ত উপাধি ধারণ করিল। তদ্ভিন্ন নানা শ্রেণীর শূদ্রগণ মধ্যে যাহারা বিদ্যায় বা সঙ্গতিতে উন্নতি লাভ করিয়াছে, তাহারাই কায়স্থ জাতিতে প্রবেশ করিয়াছে। এইরূপে অধিকাংশ উন্নত শূদ্র কায়স্থ হওয়ায় কাজেই অন্যান্য শূদ্রগণ অপেক্ষা কায়স্থ জাতির বিদ্যা, বুদ্ধি এবং অবস্থা সমুন্নত হইয়াছে। এখানে ইহা প্রকাশ করা আবশ্যক যে শ্রোত্রিয়দের সেবক ও নাবিক রূপে যে সকল শূদ্র কানজ হইতে বাংলাদেশে আসিয়াছিল, তাহারা কায়স্থ ছিল কিনা তাহা কুত্রাপি প্রকাশ নাই। সমস্ত কুলশাস্ত্রে তাহাদিগকে কেবল শূদ্র বলিয়া উক্তি আছে। কোন শ্রেণীর শূদ্র তাহা ব্যক্ত নাই, কেননা প্রাচীনকালে কোনো জাতির শ্রেণী উল্লেখ করিয়া লিখিবার রীতি ছিল না। কোনো ব্রাহ্মণেরও কুত্রাপি কোন শ্রেণীর ব্রাহ্মণ তাহা প্রকাশ নাই। তজ্জন্য ব্রাহ্মণদের অনুচরদিগকেও কেবল শূদ্র বলিয়া লেখা হইয়াছে। সেই উক্তি হইতে তাহারা কায়স্থ ছিল কিনা ইহা নিরূপণ করা যায় না। কানজীয় ব্রাহ্মণেরা বাংলাদেশের শূদ্রগণ অপেক্ষা আপনাদের অনুচর পশ্চিমা শূদ্রদিগকে শ্রেষ্ঠ জ্ঞান করিতেন। তাহাদের অনুকরণে গৌড়ের বৈদ্য রাজারাও সেই পশ্চিমা শূদ্রদিগকে অপর শূদ্রাপেক্ষা শ্রেষ্ঠ পদ দিয়াছিলেন। বঙ্গদেশের বৈদ্য রাজা ধর্মপাল হিন্দু ধর্ম গ্রহণ করিয়া শূদ্র শ্রেণীতে গণ্য হইয়াছিলেন। তৎপুত্র দেবপাল পশ্চিমা শূদ্রদিগকে সমধিক সম্ভ্রান্ত দেখিয়া তাহাদের দলে প্রবেশ করিতে ইচ্ছুক হইলেন। তিনি গৌড় নগর হইতে কয়েকটি পশ্চিমা শূদ্র আনিয়া বঙ্গদেশে স্থাপন করিয়াছিলেন। আবার তাদের ঘরে নিজ পুত্রকন্যার বিবাহ দিয়া তাহাদের সমাজে মিলিত হইয়াছিলেন। তিনি তাহাদিগকে উচ্চ রাজকীয় চাকরি এবং সম্পত্তি দিয়া তাহাদের সম্মান বৃদ্ধি করিয়াছিলেন। আধুনিক বাঙালি কায়স্থগণ তাহাদেরই সন্তান বলিয়া পরিচিত। ইহাই বাঙালি কায়স্থদের প্রথম উন্নতি। সম্রাট বল্লাল সেন কতিপয় পশ্চিমা শূদ্রকে রাজকীয় পদ দিয়াছিলেন। দস্তগোষ্ঠীয় বারোভূইয়া একজনকে সেনাপতি করিয়াছিলেন। পরে কুল মর্যাদা স্থাপন সময়ে ব্রাহ্মণ ও বৈদ্যের পরেই পশ্চিমা শূদ্রগণকে স্থাপন করিয়াছিলেন। ইহাই বাঙালি কায়স্থদের দ্বিতীয় সিঁড়ি। রাজা মানসিংহ রাজপুতানার অন্তর্গত অম্বর রাজ্যের রাজা ছিলেন। ইনারা সূর্যবংশীয় ক্ষত্রিয় এবং ভগবান রামচন্দ্রের জ্যেষ্ঠাপুত্র কুশের সন্তান বলিয়া পরিচিত, কাছুয়াহা বা কুশাবহ বংশ। এই বংশীয় রাজারা মোঘল সম্রাটদিগের নিতান্ত অনুগত এবং অনুগৃহীত ছিলেন। ইনাদের সুন্দরী কন্যা প্রায় সমস্তই বাদশাহের ঘরে বিবাহ দিতেন এবং ইনারা বংশানুক্রমে বাদশাহের সেনাপতি ছিলেন। এই বংশীয় রাজারা এবং যোধপুরের রাঠোর বংশীয় রাজারা সময় সময় বাদশাহের অধীনে সুবেদারি করিতেন। সেবাই জয়সিংহ বা দ্বিতীয় জয়সিংহের সময় জয়পুর নগর নির্মিত হইলে তাহাতেই রাজধানী হইয়াছে। তদবধি এই রাজ্যটি জয়পুর রাজ্য নামে খ্যাত হইয়াছে। হিস্ট্রি 997 সালে মানসিংহ বাংলাদেশে উপস্থিত হন। উড়িষ্যায় পাঠানদিগের দমন, বেনি রায়ের দস্যুতা নিবারণ, কোচবিহারের মহারাজের সহে সন্ধি স্থাপন এবং যশোহরের রাজা প্রতাপাদিত্যকে দমন, এই 4টি মানসিংহের বাংলাদেশে প্রধান কার্য। বাংলাদেশের অধিকাংশ পাঠান দাউদ খাঁর সহে উড়িষ্যায় গিয়া বাস করিয়াছিল। তাহারা সুযোগ পাইলেই বাংলাদেশ অধিকার করিতে চেষ্টা করিত। রাজা মানসিংহ বারংবার পাঠানদিগকে পরাস্ত করিয়া তাহাদিগকে মোঘল সম্রাটের অধীনতা স্বীকারে বাধ্য করিয়াছিলেন। এই সময় হইতে প্রায় 200 বছর বাংলা দিল্লির সম্রাটের অধীন ছিল এবং তাহাদের প্রেরিত এক একজন সুবাদার বাংলা শাসন করিতেন। অনেক সময় রাজকুমারেরা বাংলার সুবেদার হইয়া আসিতেন। বেনি রায়ের ডাকাইতি নিবারণ মানসিংহের দ্বিতীয় কার্য। বেনি মাধব রায় একজন কুলীন বারেন্দ্র ব্রাহ্মণ ছিলেন। বোধহয় সংস্কৃত ভাষাতেও তাহার পাণ্ডিত্য ছিল। সেই জন্যই পরে তাহার পণ্ডিত ডাকাইত নাম হইয়াছিল।
তাহার এক পত্নী পরম সুন্দরী ছিল। একজন মুসলমান সর্দার সেই সুন্দরী অপহরণ করায় বেনি রায় সংসার ত্যাগ করিয়া দস্যুবৃত্তি অবলম্বন করিয়াছিলেন। তিনি নানা জাতীয় কতকগুলি হিন্দু চেলা জোটাইয়া একদল ডাকাইত বা সৈন্য প্রস্তুত করিয়াছিলেন। তিনি চলনবিল মধ্যে একটি দ্বীপে সেই দল লইয়া বাস করিতেন। এই স্থলে তিনি জবন মর্দিনী নামে একটি কালী মূর্তি স্থাপন করিয়াছিলেন। তিনি নানা দেশ হইতে মুসলমান ধরিয়া আনিয়া সেই কালীর সম্মুখে বলিদান করিত, তাহাদের দেহ চলনবিলে ফেলিয়া দিতেন। কেবল নিহত জবনগণের মস্তকগুলি তিনি পুঞ্জ করিয়া রাখিতেন। তাহার বাসদ্বীপকে অদ্যাবধি পণ্ডিত ডাকাইতের ভিটা বলে। মুসলমানেরা ওই স্থানকে শয়তানের ভিটা বলিত। পূর্বে শয়মারামা যেরূপ দৌরাত্ম্য করিত, মুসলমানদের উপর বেনি রায়ের দৌরাত্ম্য তাদপেক্ষা বেশি ভিন্ন, কম ছিল না। শ্যামারামা প্রকৃত ডাকাইত ছিল, বেনি রায় তদ্রূপ অর্থলিপ্সু ডাকাইত ছিলেন না। হিন্দুদের প্রতি তাহার বিশেষ অত্যাচার ছিল বলিয়া বোধ হয় না। কোনো হিন্দু জমিদার কখনও বেনি রায়কে দমন করিবার জন্য চেষ্টা করেন নাই। দরিদ্র হিন্দুর তিনি কখনও কোনো অনিষ্ট করেন নাই, বরং অনেক সময় তাহাদের উপকার করিতেন। ধনী হিন্দুদের তিনি ধনহরণ করিতেন, কিন্তু অনাবশ্যক প্রাণহরণ করিতেন না। তিনি কখনও গৃহদাহ প্রভৃতি অনর্থক অনিষ্ট করিতেন না। তিনি কোনো স্ত্রীলোক বা বালক হরণ করিতেন না। এমনকি স্ত্রীলোক ও বালকের গায়ে মূল্যবান অলঙ্কার দেখিয়াও তাহা অপহরণ করিতেন না। তিনি স্পষ্ট বলিতেন যে, আমি হিন্দু ধনীদিগের নিকট সাহায্য লই মাত্র, কিন্তু সাহায্য নাম করিয়া প্রকাশ্যরূপে লইলে সাহায্যকারীগণ মুসলমান কর্তৃক দণ্ডিত হইবে, এই ভয়ে আমি লুট করিয়া লইয়া থাকি। বেনি রায়ের আগমন দেখিয়া বাড়ির সম্মুখে কিছু অর্থ, খাদ্য ও বস্ত্র রাখিয়া দিলে বেনি রায়ের দল আর সেই গৃহস্থের বাড়িতে প্রবেশ করিত না। তজ্জন্য হিন্দুরা বেনি রায়ের আগমনে বিশেষ ভীত হইত না। কথিত আছে যে রাজীব সাহার বাড়ি বিবাহ হইতেছিল। এমন সময় বেনি রায় সদলে উপস্থিত হইলেন। রাজীব সকলকে অভয় দিয়া একাকী বেনি রায়ের নিকট গিয়া প্রণাম করিয়া গলবস্ত্র কৃতাঞ্জলি হইয়া কহিল, বাবা ঠাকুর, আপনাকার প্রণামী অগ্রেই পৃথক করিয়া রাখিয়াছি। বেনি রায় সেই প্রণামী লইয়া আশীর্বাদ করিয়া চলিয়া আসিলেন। বিবাহকার্যের কোনই বিঘ্ন হইল না। বেনি রায় সাতরের সান্যাল দিগের কুটুম্ব ছিলেন। তজ্জন্য সাতরের সান্যাল ও কায়তগণ বহু সংখ্যক তাহার দলে যোগ দিয়াছিল। তন্মধ্যে যুগল কিশোর সান্যাল ও কায়স্থ চণ্ডীপ্রসাদ রায় সর্বপ্রধান। মানসিংহ যখন পড়ার দক্ষিণ পাড়ে যুদ্ধে ব্যাপৃত ছিলেন, সেই সময় তাহার ভ্রাতা ঠাকুর ভানুসিংহ বেনি রায়ের বিনাশার্থ সসৈন্যে সাতরে উপস্থিত হইলেন। সাতর, ভাদুরিয়া ও নিকটবর্তী অন্যান্য পরগনার জমিদারগণ তলবমতো তাহার নিকট উপস্থিত হইলেন। সমস্ত জমিদারই হিন্দু ছিলেন। তাহারা কহিলেন, বেনি রায়কে সদ্ভাবে বশীভূত করাই সহজ এবং হিতকর। বলপূর্বক বিনাশ করিতে চেষ্টা করিলে বহু লোকের অনিষ্ট হইবে এবং উদ্দেশ্য সহসা সফল হইবে না। বেনি রায়ের বৃত্তান্ত শুনিয়া ভানুসিংহের ভক্তি হইল। তিনি তাহাকে সত্তাবে বশ করাই সংকল্প করিলেন। ঠাকুর ভানুসিংহ দূত দ্বারা বেনি রায়কে জানাইলেন যে, পাঠান রাজত্ব সময়ে মুসলমানেরা বহু অত্যাচার করিয়াছে। আপনিও তনরূপ প্রতিফল দিয়াছেন। এখন মোঘল সাম্রাজ্য স্থাপিত হইয়াছে। ইহারা হিন্দুদিগের প্রতি সম্পূর্ণ অনুকূল। তীর্থরাজ প্রয়াগে মুকুন্দরাম ব্রহ্মচারী তপস্যা করিতেন। হঠাৎ তাহার মনে বিষয়বাসনা উদ্রেক হওয়ায় তিনি আত্মগ্লানিতে গঙ্গা যমুনা সঙ্গমে কামনা কুণ্ডে আত্মবিসর্জন করিয়াছিলেন। তিনিই জন্মান্তরে সম্রাট আকবর রূপে জন্মগ্রহণ করিয়াছেন। তাহার সাম্রাজ্যে মুসলমানগণ আর হিন্দুর প্রতি অত্যাচার করিতে পারে না, বরং মুসলমান অপেক্ষা এখন হিন্দুদেরই প্রাধান্য হইতেছে। তাহার সহ আপনকার শত্রুতা করা অনুচিত। বিশেষত আপনি সুপণ্ডিত কুলীন ব্রাহ্মণ। আপনি সহজেই বুঝিতে পারেন যে একজন মুসলমানের অপরাধে অন্যান্য মুসলমানদিগকে হিংসা করা ধর্মবিরুদ্ধ। আপনি ব্রাহ্মণ শুরু, আমি ক্ষত্রিয়। আমি সহসা আপনকার অনিষ্ট করিতে চাই না। আপনি শান্তি গ্রহণ করিলে আমি আপনাকে সমুচিত পুরস্কার দিতে সম্মত আছি। বেনি রায় সন্ধি করিতে সম্মত হইলেন। ভানুসিংহ বেনি রায়কে এক পরগনা জমিদারি রূপে এবং 1200 বিঘা জমি তাহার কালীদেবীর দেবত্র রূপে দিতে স্বীকার করিয়া রাজা মানসিংহের দ্বারা সম্রাটের সনন্দ আনাইয়া দিলেন। বেনি রায় তদবধি শান্ত হইয়া ব্রহ্মচর্য অবলম্বন করিলেন। বেনি রায়ের অনুরোধে ভানুসিংহ যুগলকিশোর সান্যালকে এবং চণ্ডীপ্রসাদ রায়কেও জমিদারি দিয়াছিলেন, আর চণ্ডী রায়কে নবাবী দরকারে পেশকার নিযুক্ত করিয়াছিলেন। বেনি রায় নিঃসন্তান মৃত হইলে তাহার প্রধান চেলা যুগলকিশোর সান্যাল সেই সম্পত্তির উত্তরাধিকারী হইলেন। তাহার সন্তানেরাই জেলা বগুড়ার শেরপুরের সান্যাল নামে অদ্যাপি জমিদারি ভোগ করিতেছেন। জবনমর্দিনী কালীমূর্তিও শেরপুরে
প্রতিষ্ঠিত হইয়াছিল, পরে ভূমিকম্পে সেই মূর্তি নষ্ট হইয়াছে। বেনি রায়ের দ্বিতীয় শিষ্য চণ্ডীপ্রসাদ রায়ও জমিদারি পাইয়াছিলেন। পাবনা জেলার অন্তর্গত পোতাজিয়া গ্রামে বাস করিয়াছিলেন। তাহারই সন্তানেরা পোতাডিয়ার রায়। ইহারাই বারেন্দ্র কায়স্থ মধ্যে সর্বাপেক্ষা পুরাতন জমিদার এবং সম্মানিত। যুগল কিশোর ও চণ্ডীপ্রসাদকে পাঠানেরা কাল জোলা ও কাল চণ্ডিয়া বলিত, আর যে সকল কুলীন ব্রাহ্মণ বেনি রায়ের দলে ছিলেন তাহারা এবং তৎসংশ্লিষ্ট কুলীনেরা বেনি পাঠির কুলীন নামে খ্যাত হইয়াছিলেন। তাহাদের সন্তানেরা অদ্যাপি বেনি পাঠির কুলীন নামেই পরিচিত। পণ্ডিত ডাকাত ও তাহার চেলাদেগের ভিয়ত্ব, চতুরতা, দয়া এবং প্রতিহিংসা প্রকাশক বহু গল্প এখনও রাজশাহী, পাবনা এবং বগুড়া জেলায় শুনিতে পাওয়া যায়। তাহার সহে তুলনায় ইংরেজি রবিনগুডের কার্যকলাপ তুচ্ছ হইয়া পড়ে। সেই সকল গল্প সংগ্রহ করিলে একখানি বৃহৎ পুস্তক হইতে পারে। এখন বাঙালিরা যেমন ঐক্যাহীন, পূর্বে বোধহয় তদ্রূপ ছিল না। বেনি রায়ের পত্নী অপহত হইলে বহু লোক তাহার দলভুক্ত হইয়া প্রতিহিংসারতী হইয়াছিল। তাহাদিগকে দমন করা নবাব এবং সম্রাটের পক্ষেও কঠিন কার্য ছিল। তখনকার জমিদারগণ কোনো বিপদে পড়িলে তাহাদের প্রজাগণ প্রাণপণে সাহায্য করিত। তখন কোনো ব্যক্তির বিপদ শুনিবামাত্র তাহার জ্ঞাতি কুটুম্বগণ তাহার সহায়তা জন্য কি না প্রার্থনায় অগ্রসর হইত। বিশেষত ব্রাহ্মণের বিপদে পার্শ্ববর্তী সমস্ত হিন্দুই উদ্ধারার্থ সাহায্য করিত। এখন ইংরেজি শিক্ষার প্রভাবে জাতীয় ঐক্য স্থাপন জন্য দীর্ঘ দীর্ঘ বক্তৃতা হয় বটে, কিন্তু কার্যত কিছুই হয় না। কোচবিহারের মহারাজের সহে সন্ধি স্থাপন রাজা মানসিংহের তৃতীয় কার্য। ঠাকুর ভানুসিংহ সত্তাবে এই কার্য জন্য 2 জন বাঙালি ব্রাহ্মণকে কোচবিহারে দূতরূপে পাঠাইয়াছিলেন এবং নিজে দিনাজপুর পর্যন্ত সসৈন্যে অগ্রসর হইয়াছিলেন। কিছুদিন পর রাজা মানসিংহ তথায় উপস্থিত হইলেন। দিনাজপুরের নবাব তাহাদের রসদ এবং অপর আবশ্যকীয় দ্রব্যাদি যোগাইতেছিলেন। কোচবিহারাধিপতি মহারাজ লক্ষ্মীনারায়ণ সেই বিপ্র দূতদ্বয়ের পরামর্শে রাজা মানসিংহের শরণাগত হইলেন এবং নিজ ভগিনী পরেশ্বরীকে রাজা মানসিংহের সহে বিবাহ দিলেন। মানসিংহ কোচবিহার রাজ্যের সীমা নির্দিষ্ট করিয়া দিলেন এবং বার্ষিক 80,000 নারায়ণী টাকা, এই টাকার মূল্য 10 আনা ছিল, নালবন্দি বা নর্মা দিয়া নিরুপদ্রবে কোচবিহার রাজ্য ভোগ করিতে লক্ষ্মীনারায়ণকে অনুমতি দিলেন। এইরূপে পদ্মার উত্তরে পারে 2 কার্য বিনা রক্তপাতেই সুসম্পন্ন হইল। আকবর শাহের সময়ে যশোহারের জমিদার প্রতাপাদিত্য স্বাধীন হইতে চেষ্টা করিয়া আরাকান থেকে হাস্তিদিগকে অন্যাইয়া আপনার গোলন্দাজ সৈন্য মধ্যে নিযুক্ত করিত। রূপনারায়ণ নদ হইতে নোয়াখালী পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী সমুদায় স্থান অধিকার করিয়ালন। সম্রাট অনেকবার সৈন্য প্রেরণ করেন, কিন্তু প্রতিবারেই তাহারা প্রতাপাদিত্য কর্তৃক পরাজিত হয়। অবশেষে সম্রাট জাহাঙ্গীর মানসিংহকে দ্বিতীয়বার বঙ্গে প্রেরণ করেন। মানসিংহ যমুনা এবং ইছামতির সঙ্গমস্থলে প্রতাপাদিত্যকে পরাজয় করেন এবং তাহাকে শৃঙ্খলাবদ্ধ করিয়া দিল্লি লইয়া যান। পথমধ্যে কাশীধামে বন্দীকৃত রাজা প্রতাপাদিত্যের মৃত্যু হইয়াছিল। তাহার মৃতদেহ ঘৃত ভাণ্ডে ভরিয়া তাহাই লইয়া মানসিংহ জাহাঙ্গীরের নিকট গিয়া নিজ কার্যসমূহের নিকাশ দিয়াছিলেন। মানসিংহ যশোহর হইতে যে শিলাদেবী অম্বরে লইয়া গিয়াছিলেন তাহা অদ্যাপি অম্বরেই আছে। দেবীর পুরোহিত 4 জন বৈদিক ব্রাহ্মণ সপরিবারে অম্বরে বাস করিয়াছিলেন। তাহাদের বংশধরেরা গণ এখনও তথায় পুরোহিত রূপে বিদ্যমান আছে। রাজা মানসিংহ দিনাজপুরের নবাব প্রাণনাথ রায়কে তাহার শাসিত প্রদেশের করদ রাজা স্বীকার করিয়া রাজা উপাধি দিয়াছিলেন। তাহার বার্ষিক কর 60,000 টাকা ধার্য করিয়াছিলেন। কোচবিহারের মহারাজ রাজা প্রাণনাথের সহে পাগড়ি বদল করিয়া বন্ধুত্ব করিয়াছিলেন। মানসিংহের ক্ষত্রিয়া পত্নীর গর্ভসম্ভূত পিতৃ জগৎ সিংহের বংশ বিলুপ্ত হইয়াছে। কোচবিহারের রাজকুমারী পদ্মেশ্বরীর গর্ভে মানসিংহের যে পুত্র হইয়াছিল তাহাদের সন্তানেরাই এখন জয়পুর রাজত্ব করিতেছেন। পাঠান রাজত্বের অবসানকালে এবং বঙ্গদেশে মোঘল সাম্রাজ্যের অভ্যুত্থান সময়ে বাংলাদেশের পার্শ্ববর্তী 12 জন রাজা এবং অভ্যন্তরে 12 জন করদ রাজা বা 12 ভূঁইয়া ছিলেন। তাহাদের সংক্ষিপ্ত বৃত্তান্ত নিম্নে প্রদত্ত হইল। 1. মণিপুর। এই রাজ্য অতি প্রাচীন। এই রাজারা চন্দ্রবংশীয় ক্ষত্রিয় ছিলেন। এই বংশীয় শেষ রাজা চিত্রসেনের পুত্র ছিল না। তাহার একমাত্র কন্যা চিত্রাঙ্গদাকে মধ্যম পাণ্ডব অর্জুন বিবাহ করিয়াছিলেন। তৎপুত্র বঙ্গবাহন মাতামহের উত্তরাধিকারী হইয়াছিলেন। সেই বংশই অদ্যাপি বর্তমান আছে। এই রাজারা মগধের বৌদ্ধ সম্রাটদের অধীন ছিলেন এবং বল্লাল সেনের করদ বশী রাজা ছিলেন। এখন ইংরেজের অধীন হইয়াছেন। এই বংশ কখনোই বিশেষ পরাক্রান্ত বা কোনো বিষয়ে বিশেষ প্রসিদ্ধ
যুদ্ধ হয় নাই। এই রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস বঙ্গভাষা শোভিত করিলে বঙ্গভাষার প্রাচীনত্ব প্রমাণিত হবে। ২. ত্রিপুরা রাজ্য। এই রাজ্য অতি প্রাচীন। এই রাজ্যে চন্দ্রবংশীয়রা বহুকাল হইতে রাজত্ব করিতেছিলেন। মগধরাজ চন্দ্রগুপ্ত ব্রহ্মপুত্রের পশ্চিম দিকে কাশীধাম পর্যন্ত সমস্ত স্থানে ক্ষত্রিয় রাজ্য নষ্ট করিয়াছিলেন, কিন্তু উক্ত নদের পূর্ববর্তী দেশে ক্ষত্রিয় রাজ্য বিদ্যমান ছিল। ত্রিপুরার রাজা পাণ্ডবদের রাজসূয় যজ্ঞে উপস্থিত ছিলেন। এই রাজবংশ সময়ে সময়ে বিলক্ষণ পরাক্রান্ত হইয়াছিল। এই রাজারা বারংবার পাঠান, মোঘল, মগ ও আরাকান রাজের সহে যুদ্ধ করিয়াছেন। সময় সময় তাহাদের রাজত্ব আসাম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হইয়াছে। কমলাপুরে এই রাজ্যের রাজধানী ছিল। শাহজাদা সুজার নবাবী সময়ে কমলাপুর মোঘলেরা দখল করায় আগরতলায় রাজধানী হইয়াছে। প্রায় ১৫০ বছর হইল গোপীপ্রসাদ বর্মা নামক রাজমন্ত্রী বিশ্বাসঘাতকতা করিয়া সেই রাজবংশ ধ্বংস করিত স্বয়ং রাজা হইয়াছিলেন। গোপীপ্রসাদের বংশীয়রা কখনোই প্রতিভাশালী হান নাই। ইহারা ত্রিপুরা রাজ্যের কিয়দংশ ইংরেজের অধীনে বশী রাজারূপে ভোগ করেন, আর কতক স্থান জমিদারি সত্ত্বে দখল করেন। রাজতালিকা গ্রন্থে এই রাজ্যের ধারাবাহিক ইতিহাস আছে। রাজতরঙ্গিনী নামক কাশ্মীরের ইতিহাস এবং রাজতালিকা নামক ত্রিপুরার ইতিহাস দৃষ্টে জানা যায় যে ইতিহাস লিখিবার রীতি হিন্দুদের মধ্যে সম্পূর্ণ অজ্ঞাত ছিল না। ৩. শ্রীহট্ট রাজ্য। অতি প্রাচীনকাল হইতে এই রাজ্যে সূর্যবংশীয় ক্ষত্রিয় রাজারা রাজত্ব করিতেছিলেন। এই বংশীয় অতিরব নামক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করায় প্রজারা বিদ্রোহী হইয়া পার্শ্ববর্তী রাজাদের সাহায্যে তাহাকে তাড়াইয়া দিয়াছিল। তিনি শ্যাম দেশে গিয়া রাজ্য স্থাপন করিয়াছিলেন। তাহার বংশধরেরা গণ এখনও শ্যাম দেশে রাজত্ব করিতেছেন। প্রজারা অতিরভের কনিষ্ঠ প্রতাপ সুরতকে রাজা করিয়াছিল। তদ্বংশীয়রা বহুদিন শ্রীহট্টে রাজত্ব করিয়াছিলেন, কিন্তু তাহারা সময় সময় ত্রিপুরার রাজাকে এবং আসামের রাজাকে কর দিতে বাধ্য হইতেন। এই বংশের শেষ রাজা দ্বিগেন্দ্রদেবের কোনো সন্তান ছিল না। অদ্বৈত গোস্বামীর বংশজাত দ্বারকানাথ গোস্বামী রাজার গুরু ছিলেন। রাজা অন্তিমকালে নিজ রাজ্য গুরুকে দান করিয়াছিলেন। গোস্বামী রাজা হইয়া কয়েকটি বারেন্দ্র ব্রাহ্মণ বাংলাদেশ হইতে লইয়া গিয়া এই রাজ্যে স্থাপন করিয়াছিলেন। ময়মনসিংহ জেলার যে অংশ ব্রহ্মপুত্রের পূর্ব দিকে আছে সেই অংশও পূর্বে শ্রীহট্ট রাজ্যের অন্তর্গত ছিল। অনুমান হয় যে গোস্বামী রাজা হইবার পূর্বে এই রাজ্যে বারেন্দ্র ব্রাহ্মণের বসতি ছিল না। দ্বারকানাথের পর তৎপুত্র শ্যামসুন্দর গোস্বামী রাজা হইয়া শাক্তদের উপর ঘোর উৎপীড়ন করিয়াছিলেন। সেই সময় শাহজাহান দিল্লির সম্রাট ছিলেন এবং তৎপুত্র সুজা বাংলার সুবেদার ছিলেন। কতিপয় শাক্ত ব্রাহ্মণ গিয়া সুজার নিকট শ্যামসুন্দরের বিরুদ্ধে নালিশ করায় সুজা শ্রীহট্ট রাজ্য জয় করিয়া সুবে বাংলার সামিল করিয়াছিলেন। সুজা সেই সময় ত্রিপুরা রাজ্যের পশ্চিমাংশ, যাহা এখন জেলা কুমিল্লার অন্তর্গত, তাহাও দখল করিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত করিয়াছিলেন। এই নবাধিকৃত প্রদেশ হইতে বার্ষিক ১৪ লক্ষ টাকা সুজার আয় হইত। শ্যামসুন্দর রাজ্যভ্রষ্ট হইয়া উধুলি গ্রামে বাস করিয়াছিলেন। তৎবংশীয়রা উর্ধুলির গোস্বামী নামে পরিচিত। বোধহয় ধর্মবিদ্বেষজনিত অত্যাচার মোঘল অপেক্ষা গোস্বামীদেরই অনেক বেশি ছিল। ৪. জয়ন্তী রাজ্য। এই রাজ্যে খসিয়া নামক অসভ্য অনার্য জাতির বসতি ছিল। এই রাজ্য কখনো সভা বা পরাক্রান্ত হয় নাই। এই রাজ্য অনেক সময়ই ত্রিপুরা রাজ্যের অধীন ও করজ ছিল। ইহাতে রীতিমতো শাসন প্রণালী ছিল না। স্থানে স্থানে যে সকল সামন্ত বা সর্দার ছিল তাহারাই প্রায় স্বাধীনভাবে থাকিত। এখন এই রাজ্য ইংরেজের অধীন হইয়া কতক সভ্য হইতেছে। ৫. অচ রাজ্য। এই রাজ্যে নাগ জাতীয় অনার্য জাতির বসতি ছিল। অদ্যাপি তাহাদিগকে নাগা বলে। চিরস্থির বস্তুর নাম নগ। ন গচ্ছতি ইতি নগ। এই শব্দে আকাশ, পর্বত ও বৃশ্চ বুঝায়। আবার সেই নগ সম্বন্ধীয় সমস্ত পদার্থকেই নাগ বলা যায়। নাগ শব্দে স্থির বায়ু, হস্তি, মহাসর্প এবং পার্বত্য লোক বুঝায়। সংস্কৃত ভাষায় এমন অনেক শব্দ আছে যাহা অনেক বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্যান্য ভাষাতেও এইরূপ শব্দ অপ্রাপ্য নহে। সেই সকল শব্দের সাবধানে অর্থ না করিলেই অনর্থক ভ্রম জন্মে। পৃথিবী অনন্ত নাগের উপর আছে। এই কথার প্রকৃত অর্থ এই যে পৃথিবী অসীম স্থির বায়ুর উপর আছে। উলোপী নাগ কন্যা, এই বাক্যের অর্থ এই যে উলোপী নাগ বা নাগা উপাধিধারী লোকের কন্যা। এই সকল স্থলে নাগ শব্দে সর্প বা হস্তি বলিয়া অর্থ করা অনুচিত। অথচ অচ রাজ্য কখনও রীতিমতো সুশাসিত রাজ্য ছিল না। এই নাগরাজর কন্যা উলোপীকে মধ্যম পাণ্ডব অর্জুন বিবাহ করিয়াছিলেন। নাগেরা সুযোগ পাইলেই পার্শ্ববর্তী স্থান লুঠ করিত। আবার পার্শ্ববর্তী রাজারাও সময় সময় এই রাজ্য লুঠ করিতেন। এই রাজ্য অনেক সময়ই আসাম ও ত্রিপুরা রাজ্যের অধীন থাকিত।
এখনে এই দেশ ইংরেজের অধীন, কিন্তু জঙ্গলবাসী নাগাগণ পূর্ববৎ স্বাধীন ও অসভ্য অবস্থাতেই আছে। 6. আসাম দেশ। ইহার প্রাচীন নাম প্রাগজ্যোতিষ বা প্রাদেশ। ইহার পশ্চিমাংশের নাম কামরূপ। আহোম নামক অসভ্য অনার্য জাতি এই দেশ অধিকার করিয়া তাহাদের জাতীয় উপাধি অনুসারে এই দেশের নাম আসাম করিয়াছিল। বোধ হয় খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে এই নাম হইয়াছে, কিন্তু বাখতিয়ার খিলজির আসাম আক্রমণের পূর্বাবধি এই দেশের নাম আসাম হইয়াছিল। তজ্জন্য অনুমান হয় যে বৌদ্ধ রাজত্বকালেই আসাম নামটি সৃষ্টি হইয়াছিল। মহাভারতে এই দেশে কিরাত জাতির বাস বলিয়া উক্ত আছে। তখন ভগদত্ত এই দেশের রাজা ছিলেন। রাজা দুর্যোধনের মহিষী ভানুমতি সেই ভগদত্তের কন্যা। এখন এই দেশে ব্রাহ্মণ, রাজবংশী, কস্তাকায়েত, ভুটিয়া, তাতার, আঁকা, নাগা ও মগ জাতির বসতি দেখা যায়। বৌদ্ধ দমনের পর রাজবংশীরাই এই দেশের রাজা হইয়াছিল। সময় সময় সেই রাজবংশী রাজারা বিলক্ষণ পরাক্রান্ত হইয়াছিলেন। তাহাদের রাজত্ব জেলা রংপুরের পূর্ব হইতে চীনের প্রাচীর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। ব্রহ্মদেশের উত্তরভাগে ভামো ও প্রোম অঞ্চলে অনেক বড়ুয়া মগ দেখা যায়। তাহারা আসামদেশীয় রাজবংশীয় সন্তান। বড়ুয়া শব্দের অর্থ বড় লোক বা সম্ভ্রান্ত ব্যক্তি। রাজার শ্বশুর গোষ্ঠী সকলেই বড়ুয়া গণ্য হইত। রাজার দৌহিত্র গোষ্ঠী ঈশ্বর। রাজার সহিত কুটুম্বিতাবিহীন উচ্চপদস্থ কর্মচারীদের উপাধি কারজি বা কারজাই। ব্রাহ্মণ ভিন্ন সকল হিন্দুই রাজবংশী মধ্যে গণ্য। স্ত্রী জাতি এই দেশে সম্পত্তি বিশেষ মধ্যে গণ্য ছিল, সুতরাং তাহাদিগকে পুরুষেরা ইচ্ছামতো দান, বিক্রয় ও বন্ধক দিতে পারিত। সতীত্ব ধর্ম এখানে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। ধর্ম কাহারও একচেটিয়া নহে। বিধর্মীদিগকে সনাতন ধর্মে গ্রহণ করিতে শাস্ত্রে বিধান আছে। বৌদ্ধদিগকে সনাতন ধর্মে গ্রহণ করা হইয়াছে তাহার প্রচুর প্রমাণ পাওয়া যায়, কিন্তু তাহারা সকলেই শূদ্র হইয়াছে। হিন্দুদের নানা জাতি, নানা শ্রেণী এবং তাহার অসংখ্য শাখা প্রশাখা হওয়াতে এখন কোনো বিধর্মীকে কোন শ্রেণীতে গ্রহণ করা হইবে তাহা নির্বাচন করা যায় না। এই জন্য বিধর্মীকে হিন্দু ধর্মে গ্রহণ করিবার প্রথা অপ্রচলিত হইয়াছে। চৈতন্য প্রভুর বৈষ্ণব মতে ব্রাহ্মণেরা অধিকারী আর সকল জাতির লোকই বৈষ্ণব, এই দুইটি মাত্র ভাগ ছিল এবং সেই দুই ভাগের আর কোনো শাখা প্রশাখা ছিল না। এজন্য তিনি কতিপয় মুসলমানকে বৈষ্ণব রূপে গ্রহণ করিয়াছিলেন। তারপর বৈষ্ণবাদিকের মধ্যেও জাতিবিচার আরম্ভ হওয়ায় বিধর্মীকে বৈষ্ণব করা অসম্ভব হইয়াছে। নানকের শিখ ধর্মেও ব্রাহ্মণ ও শিষ্য এই দুইটি মাত্র শ্রেণী ছিল। তজ্জন্য নানক অনেক মুসলমানকে শিষ্য করিয়াছিলেন। পরে শিখেদের মধ্যেও জাতিভেদ আরম্ভ হওয়ায় বিধর্মী গ্রহণ করা রহিত হইয়াছে। আসামে ব্রাহ্মণ ও রাজবংশী ভিন্ন, হিন্দুর অন্য বিভাগ নাই। এই জন্য তথায় বিধর্মীকে হিন্দু করিবার প্রথা বরাবর প্রচলিত আছে। এখানে হিন্দু বলিলেই রাজবংশী বুঝায়। এখানে মুসলমানকে হিন্দু করিবার রীতি এই যে ব্রাহ্মণ কিংবা অধিকারীর উপদেশ মতো মুসলমান ভক্ত কয়েকবার হরিবোল হরিবোল বলিয়া গোবর জলে স্নান করে। তারপর দাড়ি কামাইয়া ভক্ত শূকরের রক্ত খায় এবং মাটিতে পড়িয়া দেব বিগ্রহ প্রণাম করে। তারপর আবার হরিবোল বলিতে বলিতে তুলসী জলে স্নান করে, ব্রাহ্মণ ও অধিকারীকে প্রণাম করে, দেব বিগ্রহ প্রণাম করিয়া নির্মাল্য মস্তকে লয়। অবশেষে দেবতার প্রসাদ ও চরণামৃত সেবন করিলেই বিশুদ্ধ হিন্দু অর্থাৎ রাজবংশী হয়। মুসলমান ভিন্ন অন্য জাতির হিন্দু হইলে দাড়ি কামাইতে হয় না, শূকরের রক্ত খেতে হয় না এবং গোবর জলেও স্নান করিতে হয় না। তাদৃশ ভক্তেরা তুলসী জলে মান করিয়া কয়েকবার হরিবল বলে। তারপর দেবতা, ব্রাহ্মণ ও অধিকারীকে প্রণাম করিয়া প্রসাদ ও চরণামৃত গ্রহণ করিলেই অমনি বিশুদ্ধ হিন্দু অর্থাৎ রাজবংশী গণ্য হয়। আর সেই রাজবংশী লেখাপড়া জানিলেই কায়েত হয়, বড় চাকরি পাইলেই কারজি হয়, রাজার কুটুম্ব হইলেই বড়ুয়া হয়। ব্রাহ্মণের ঔরসে রাজবংশী রমণীর গর্ভজাত সন্তান অধিকারী হয়। তাহারা ব্রাহ্মণ হয় না, উপনয়ন ধারণ করে না, কিন্তু নিম্ন শ্রেণীর রাজবংশীয় পৌরোহিত্য করিতে পারে। নতুন কোনো লোক ব্রাহ্মণ হইবার কোনো বিধান হিন্দু শাস্ত্রে নাই, সুতরাং তাহা এখানে হয় না এবং কোনো স্থানেই কোনো কালে হয় না। ভারতবর্ষে এবং আফগানিস্তানে এখন যত মুসলমান আছে ইহাদের অন্যান্য 14 আনা অংশই হিন্দু সন্তান। তাহারা নানা কারণে বাধ্য হইয়া একবার মুসলমান হইয়াছিল,
পুনরায় সনাতন ধর্মে আসিতে না পারিয়া অগত্যায় মুসলমান হইয়া রইয়াছে। ইহাদের দ্বারা হিন্দুদের বহুল অনিষ্ট হইয়াছে এবং হইতেছে। পেশোয়ারের নিকটবর্তী গোক্ষুর জাতি ৩০০ বছর যাবৎ স্বধর্ম রক্ষার্থে মুসলমান সহ যুদ্ধ করিয়াছিল। পরে মোহাম্মদ গরি তাহাদিগকে মুসলমান ধর্ম গ্রহণ করিতে বাধ্য করিয়াছিলেন। তাহারা সেই আক্রোশে পরে গরিকে হত্যা করিয়াছিল, কিন্তু পুনরায় হিন্দু হইতে না পারিয়া অগত্যায় মুসলমান হইয়া রইয়াছে। ইহাদিগকে এখন কাকর বলে। কাকুর শব্দটি গোক্ষুর শব্দেরই অপভ্রংশ। আফগানিস্তান এবং বেলুচিস্তান পূর্বে ভারতবর্ষেরই অংশ ছিল, তথায় এখনও অনেক লোক হিন্দু আছে। যাহারা মুসলমান হইয়াছে তাহাদিগকে পাঠান বলে। তাহারাও হিন্দু সন্তান। চিত্রল, বালক, কাবুল, হীরাবতী, খান্দার, শিবি, শালব বা বেলুচিস্তান, গজনী বা গজনীর সমস্তই হিন্দু রাজ্য ছিল। আসামের ন্যায় ব্যবস্থা না থাকাতেই আফগানিস্তান, বেলুচিস্তান এবং ভারতবর্ষ মুসলমান পূর্ণ হইয়াছে এবং পরাধীনতার প্রধান কারণ হইয়াছে। আসামে পুনরায় স্বধর্ম গ্রহণের নিয়ম থাকায় তথায় মুসলমান রাজ্য স্থায়ী হয় নাই। কালাপাহাড় আসাম জয় করিয়াছিলেন। মীর জুমলা আসাম জয় করিয়াছিলেন। তাহারা বহু লোককে বলপূর্বক মুসলমানও করিয়াছিলেন, কিন্তু তাহারা ফিরিবার মাত্র আসাম আবার স্বাধীন হইয়াছিল এবং পতিত হিন্দুরা পুনরায় হিন্দু হইয়াছিল। আসাম কিছুদিন কোচবিহার আধিপতির করদ হইয়াছিল, তদ্ভিন্ন বরাবর প্রসন্ন ছিল। অবশেষে ব্রহ্মদেশের রাজা আসাম অধিকার করিলে আসাম রাজ ইংরেজের সাহায্য প্রার্থনা করিয়াছিলেন। ইংরেজরা মগদিগকে কামরূপ থেকে তাড়াইয়া তাহা নিজ অধিগৃতভুক্ত করিয়াছেন এবং আসাম রাজকে বৃত্তিভোগী করিয়াছেন। আসামের পূর্বভাগ ব্রহ্মদেশেরই অধীন ছিল, তখন তাহাও ইংরেজ রাজ্যভুক্ত হইয়াছে। ৭. কোচবিহার। এখন যাহাকে তিব্বত বলে, ইহার প্রাচীন নাম ভূতবর্ষ বা কিমপুরুষবর্ষ। তাহার উত্তরে কৈলাস পর্বত, পূর্বে চীন, দক্ষিণে হিমাচল এবং পশ্চিমে গান্ধর্ববর্ষ বা চিত্রল। মানসরোবর থেকে এর মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদ পূর্বমুখে প্রবাহিত হইয়া অবশেষে দক্ষিণমুখ হইয়া ভারতবর্ষে প্রবেশ করিয়াছে। চীন দেশের একাক্ষরী ভাষায় বিদেশি শব্দ লেখা দুষ্কর। ভূতবর্ষ চীনের অধীন হইলে চটা ভাষায় নামগুলি বিকৃত হইয়া ভূতবর্ষের নাম ভূত, কৈলাসের নাম কিউলন এবং ব্রহ্মপুত্র নদের নাম সাম্পু হইয়াছে। তিব্বতের অধিপতি বা মহাগুরুকে বৌদ্ধরা দলাই লামা অর্থাৎ মহাযোগী বলে। যেমন কাশীর রাজা বলিলে মহাদেবকে বোঝায়, আবার রামনগরের রাজাকেও বোঝায়, তেমনি ভূতপতি বলিতে মহাদেব ও দলাই লামা উভয়কেই বোঝায়। সেই ভূতপতি অর্থাৎ মহাদেব বা দলাই লামা নিজ রাজ্যের দক্ষিণ প্রান্ত পরিদর্শন করিতে আসিয়া চিকনা পাহাড়ে হরিয়া ম্যাচের দুই পত্নী হীরা ও জিরাকে পরম সুন্দরী দৃষ্টে নিজের সেবাদাসী করিয়াছিলেন। তাতে হীরার গর্ভে বিশু সিংহ এবং জিরার গর্ভে ইন্দ্র সিংহ নামক দুই পুত্র হয়। ভূতরাজ সেই দুই পুত্রকে নিজ রাজ্যের দক্ষিণ প্রান্তে রাজত্ব নিয়াছিলেন। কোচবিহারের মহারাজ এবং জলপাইগুড়ির রায়কোত সেই বিশু সিংহের বংশধীয়, আর বিজনি ও সিডলির রাজারা ইন্দ্র সিংহের বংশধর। তার মধ্যে কোচবিহারের মহারাজগণই বিশেষ পরাক্রান্ত এবং প্রসিদ্ধ হইয়াছিলেন। ৮. ভিতরগড়। চিকনা পাহাড়ের দক্ষিণে কমটাপুরে নীলোধ্বজ বংশীয় রাজবংশী রাজাদের রাজত্ব ছিল। তাহার দক্ষিণ পশ্চিমে ভিতরগড়ে ভবচন্দ্র রাজার বংশধরেরা রাজত্ব করিতেন। ভবচন্দ্র নামক পাগলা রাজা ও তার মন্ত্রী গবচন্দ্রের গল্প প্রায় সমস্ত বাংলাদেশেই শোনা যায়। জলপাইগুড়ির ৫.৫ ক্রোশ দক্ষিণ পশ্চিমে ভিতরগড়ে তার বাস ছিল। ভিতরগড় ও বাহিরগড়ের প্রাচীর পরীক্ষা এবং অভ্যন্তরস্থ পুষ্করিণী দৃষ্টে স্পষ্ট জানা যায় যে ৯. শিববংশী। বিশু সিংহ ও ইন্দ্র সিংহ এবং তাহাদের উত্তরাধিকারীগণ দেখিলেন তাহাদের পার্শ্ববর্তী সমস্ত রাজা এবং প্রধান লোকেরাই রাজবংশী অর্থাৎ কোচ। সুতরাং তাহারা সেই কোচদিগের প্রধান লোকসহ কুটুম্বিতা করিয়া তাহাদের সমাজে মিলিত হইয়াছিলেন। কিন্তু তাহারা আপনাদিরকে শিববংশী বলিয়া পরিচয় দেন এবং রাজবংশী বা কোচ বলিলে অপমান বোধ করেন, অথচ কোচ সহ বিবাহ আদান প্রদানে বা আহার বিহারে কোনো অপমান জ্ঞান করেন না। ক্ষত্রিয়দের সহ বিবাহ আদান প্রদানও কোচবিহারের মহারাজাদের দেখা যায়। ইহাদের কোনো কোনো আচার ব্যবহার ঠিক ক্ষত্রিয়ের সদৃশ, আবার আর কতগুলি ব্যবহার অন্তজ জাতির তুলা। ১০.
কামটাপুর। এক সময় এই রাজ্য বিলক্ষণ প্রবল হইয়াছিল। ভুটান, আসাম, মোরঙ্গ এবং উত্তর বাংলার কিয়দ্দাংশ সময় সময় কোচবিহারের অধিকৃত হইত। পূর্বে এই সমস্ত স্থান বিহার প্রদেশের অংশ বলিয়া গণ্য ছিল। এই জন্য বিহারের যে অংশ মুসলমানদের অধিকৃত তাহার নাম সুবে বিহার বা মোগলান বিহার, আর যে অংশ কোচ রাজার অধিকৃত তাহার নাম কোচবিহার। এই রাজ্যেও আসামের ন্যায় কেবল রাজবংশীয় ব্রাহ্মণ এই দুই জাতি ছিল। খ্যান, কৈবর্ত, হাড়ি, বেলদার প্রভৃতি জাতীয় লোক স্থানে স্থানে অল্পই দেখা যায়। এখানেও হিন্দু বলিলেই রাজবংশী বোঝায়, কিন্তু এখানে মুসলমানদিকে হিন্দু করিয়া লইবার প্রথা ছিল না। নবাব মীর জুমলা এই দেশ জয় করিয়া কতগুলি রাজবংশীকে মুসলমান করিয়াছিলেন। তদবধি তাহারা নস্য উপাধিধারী মুসলমান হইয়া আছে, কিন্তু তাহারা মুসলমান ধর্মের মর্ম কিছুই জানিত না এবং তাহাদের আচার ব্যবহার সমস্তই রাজবংশীদের ন্যায় ছিল। রেল হওয়ার পর এখানকার মুসলমানেরা কিয়ৎ পরিমাণে জাবনিক ব্যবহার গ্রহণ করিতেছে। কামটাপুর ও ভিতরগড় রাজ্য কোচবিহার রাজ্যভুক্ত হইয়াছে। এই বংশীয় অলপাইগুড়ির রায়কত এবং সিডলির চৌধুরীরা এখন ইংরেজ রাজ্যের অধীনে জমিদার হইয়াছেন। কোচবিহার ও বিঘ্নির মহারাজগণ কতক ভূমি করদ রাজারূপে আর কতক ভূমি জমিদার রূপে ভোগ করিতেছেন। ১২. জাজপুর। উড়িষ্যার উত্তরাংশ এবং রাঢ় দেশের দক্ষিণ পশ্চিমাংশ লইয়া এই রাজ্য সংগঠিত ছিল। এখানকার রাজারা ক্ষত্রিয় ছিলেন, তাহারা বল্লাল সেনের বশ্যী রাজা ছিলেন। তাহারা বাংলার নবাব ও গৌড় বাদশাহের সহ বহু যুদ্ধ করিয়াছিলেন। অবশেষে উড়িষ্যার রাজারা এই রাজ্যের রাজধানী সহ অধিকাংশ দখল করিয়াছিলেন। রাজা সুধীর সিংহ অবশিষ্ট রাজ্য রক্ষার জন্য গৌড় বাদশাহের অধীনতা স্বীকার করিয়া বর্ধমানে রাজধানী করিয়াছিলেন। কিন্তু অল্পদিন পরেই বর্ধমান রাজ অত্যন্ত ঋণগ্রস্ত হইয়া সমস্ত রাজ্য বিক্রয় করিতে বাধ্য হন। বর্ধমানের বর্তমান মহারাজের পূর্বপুরুষ লালজি রায় তাহা ক্রয় করিয়াছিলেন। পুরাতন রাজবংশের কোনো বংশধার এখন দেখা যায় না। পুরাতন রাজধানী বর্ধমানও এখন জনশূন্য হইয়াছে। এখন যে বর্ধমান নগর আছে তাহার পূর্ব নাম গোহাট। বর্ধমান রাজ্য লালজি খরিদ করা অবধি গোহাটেরই নাম বর্ধমান হইয়াছে। এখানকার মহারাজার নাম মহারাজা ধীরাজ মহারাজ বটে, কিন্তু সাধারণ জমিদার অপেক্ষা ক্ষমতা কিছুমাত্র বেশি নাই। এই বংশায় ১১ পুরুষ বরাবর দত্তক পুত্র দ্বারা বংশরক্ষা হইতেছে। তজ্জন্য সম্পত্তি ভাগ হয় না এবং সম্পত্তি বৃদ্ধি ভিন্ন হ্রাস হয় না। ১৩. তাহিরপুর। তাহিরপুরের রাজারা নন্দনাবাসী গাঁই শ্রীদ্ধ শ্রোত্রিয় বারেন্দ্র ব্রাহ্মণ। মনুসংহিতার সর্বোৎকৃষ্ট টিকাকারক কল্লুক ভট্ট এই বংশের পূর্বপুরুষ। এই বংশীয় উদয়নারায়ণ রায় গৌড় বাদশাহের শ্যালক ছিলেন। তিনিই প্রথম রাজা উপাধি পাইয়াছিলেন। রাজা জীবন রায় সম্রাট যদুনারায়ণের দেওয়ান ছিলেন। রাজা কংসনারায়ণের বৃত্তান্ত পূর্বেই বলা হইয়াছে। শরিকি বিভাগ হইয়া এই বংশীয় রাজাদের প্রত্যেক অংশ ছোট হইয়াছে। অনেক শরিকের অংশ বিকৃত হইয়াছে। কোনো কোনো শরিকের অংশ দৈহিত্রে পাইয়াছে। মূল রাজবংশের সম্পত্তি অত্যন্ত অল্পই আছে। এই রাজ্য পূর্বে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ছিল, এখন রাজশাহী জেলার অন্তর্গত হইয়াছে। ১৪. আরাকান। আরাকানে বাংলা ভাষা প্রচলিত নাই এবং এখানকার রাজাকে বাঙালি বলা যায় না। তাহাদের দ্বারা বাঙালি সমাজের কোনো হিতাহিত হয় নাই, কিন্তু এই রাজ্যের সহ বাংলাদেশের বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। নোয়াখালী ও চট্টগ্রাম জেলা সময় সময় আরাকানের অধীন হইয়াছে। এই রাজারা পর্তুগিজ দিগের সহায়তায় অতিশয় প্রবল হইয়া বক দ্বীপের দক্ষিণ ভাগ পুনঃ পুনঃ লুট করিতেন। তজ্জন্য অধিবাসীরা পলায়ন করাতে সেই সকল স্থান সুন্দরবন নামক নিবিড় জঙ্গল হইয়াছে। ইহার পর পর্তুগিজরা আরাকানে আপনাদের প্রভুত্ব স্থাপনের চেষ্টা করায় আরাকানি মগদের সহ তাহাদের বিবাদ হয়। পর্তুগিজরা সম্পূর্ণ পরাস্ত হইল। তাহাদের কতক হত, কতক পলায়িত হইল। অবশিষ্টরা অধীন প্রজারূপে চট্টগ্রামে বাস করিয়াছিল। বাদশাহজাদা সুজা আরাকানে আশ্রয় লইয়া নিহত হইয়াছিলেন। চট্টগ্রামের প্রভুত্ব লইয়া ত্রিপুরার রাজার সহ আরাকান রাজের বারংবার যুদ্ধ হইয়াছে। নবাব শায়েস্তা খাঁ নোয়াখালী ও চট্টগ্রাম মোঘল সাম্রাজ্যভুক্ত করিয়াছিলেন এবং পর্তুগিজ ফেরিঙ্গি দিককে ঢাকার ফেরিঙ্গি বাজারে অধিবিষ্ট করিয়াছিলেন। আরাকানের রাজারা বৌদ্ধ ছিলেন, কিন্তু জয়কালীর পূজা করিতেন। সেই দেবীর সম্মুখে ব্রাহ্মণ ব্যতীত সকল জাতির বন্দী দিগকেই নরবলি দিতেন। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, কুকি, রাক্ষস, সর্প, ব্যাঘ্র, গো, মহিষ, হস্তি, সিংহ, ভল্লুক, গণ্ডার প্রভৃতি সমস্ত প্রাণী বলি দিবার হেতু ছিল। দেবীর পুরোহিত দিগকে কুঙ্গি বলিত। অন্যান্য হিন্দু দেবীদেবীরও পূজা হইত, তজ্জন্য ব্রাহ্মণ পুরোহিত নিযুক্ত ছিল। মগেরা সর্বপ্রকার প্রাণীর মাসিক
খেত, বলিদানকৃত মনুষ্য মাসও খেত। ব্রাহ্মণ কন্যা ব্যতীত সকল জাতির মনুষ্যের কন্যাই মগেরা বিবাহ করিত। মগ রমণীরা সকল জাতির পুরুষকেই পতি বা উপপতি রূপে গ্রহণ করিত, এবং তাহাতে উৎপন্ন সন্তান বিশুদ্ধ মগ বলিয়া গণ্য হইত। জারজ সন্তানের মর্যাদা কিছুমাত্র কম হইত না। কখনো কখনো ব্রাহ্মণ ধরিয়া তাহার সহ রাজকুমারীদিগের কিংবা সম্ভ্রান্ত মগদিগের কন্যাগণের বিবাহ দিত, তাহাদের সন্তানেরাও মগ বলিয়া গণ্য হইত। ফলত ব্রাহ্মণ ভিন্ন অন্য কাহারই জাতিবিচার ছিল না। পরিশেষে খ্রিস্টীয় ১৭৫৩ সালে ব্রহ্মদেশের রাজা আরাকান রাজ্য দখল করিয়া তাহাকার রাজবংশে শেষ করিয়াছিলেন। তাহার ৫০ বছর পরই আবার ইংরেজরা আরাকান দেশ অধিকার করিয়াছেন। তদবধি এই দেশ ইংরেজের অধিকৃত আছে। ১২ ভূঁইয়া অর্থাৎ বাংলাদেশের অন্তর্গত ১২টি করদ রাজার বিবরণ। ১ ভাদুরিয়া, তাহার বিস্তারিত বিবরণ লেখা হইয়াছে। ২ সাতর, ইহার বিবরণ যতদূর প্রাপ্য তাহাও বিস্তারিত লেখা হইয়াছে। ৩ বর্ধমান, এখানকার বর্তমান রাজবংশ পাঞ্জাবী ক্ষেত্রী বা ক্ষত্রিয়। ইহাদের পূর্বপুরুষ শ্যামল রায় কতিপয় ক্ষেত্রী ও সারস্বত ব্রাহ্মণ সহ নানা তীর্থ করিয়া অবশেষে উড়িষ্যায় জগন্নাথ ক্ষেত্রে গিয়াছিলেন। তাহারা প্রত্যাগমনকালে বর্ধমান রাজ্যে বাণিজ্যের সুবিধা দেখিয়া গোহাটের বাজারে দোকান করিলেন। তাহাতে সঙ্গতি হইলে টাকা লগ্নি করিতে লাগিলেন। শ্যামল রায়ের বংশ ক্রমশ অত্যন্ত ধনী হইল। বর্ধমানের মহারাজাও তাহাদের নিকট ঋণী হইলেন। সেই ক্ষেত্রী মহাজন আবু রায় ও বাবু রায় তাহাদিগের বংশধর লালজি রায় ক্রমশ বর্ধমান রাজ্য ক্রয় করিয়া আপনারাই বর্ধমানের মহারাজা হইলেন। প্রাচীন রাজবংশীয়রা নাগপুরে চলিয়া গেলেন। তদবধি প্রাচীন বর্ধমান জনশূন্য হইয়াছে। এখন যে বর্ধমান নগর আছে তাহার পূর্ব নাম গোহাট। বর্ধমান রাজ্য লালজি খরিদ করা অবধি গোহাটেরই নাম বর্ধমান হইয়াছে। বর্ধমানের মহারাজার অধীন চিত্রবর্দা নামক স্থানের সামন্ত শোভা সিংহ নামক একজন ক্ষত্রিয় ১৬৯৫ খ্রিস্টাব্দে বিদ্রোহী হইয়া উড়িষ্যার পাঠানদিগের সাহায্যে তৎকালীন রাজা কৃষ্ণরামকে বিনাশ করিয়া বর্ধমান রাজ্য অধিকার করিল। রাজা কৃষ্ণরামের পুত্র জগৎ রায় একাকী পলায়ন করিতে পারিয়াছিল। শোভা সিংহ কৃষ্ণরাদের পরিবারভুক্ত বালক বালিকা ও রমণীদিগকে অবরুদ্ধ করিয়াছিল। সে রাজকুমারীকে নিজ ভজ্য করিতে উৎসুক হইল। পিতৃহন্তা শত্রু শোভাকে বিনাশ করিতে রাজকুমারীর ইচ্ছা হইল। তিনি সে ভাব গোপন করিয়া শোভার দুষ্ট প্রস্তাবে সম্পূর্ণ সম্মতি দিলেন। পরে সুযোগমতো শোভাকে হত্যা করিয়া স্বয়ং আত্মহত্যা করিলেন। পাঠানদিগের ব্যয়ক রহিম খাঁ বর্ধমান রাজ্য দখল করিয়া ক্রমে রাজ্য বিস্তার করিতে লাগিল। অল্পকাল পরেই পাঠানেরা পরাজিত হইয়া উড়িষ্যায় পলায়ন করিল। কৃষ্ণরামের পুত্র পুনরায় বর্ধমানে রাজা হইলেন। তিনি আরও বহু জমিদারি ক্রয় করিয়াছিলেন। তাহারা করদ রাজা বলিয়া সনদ পাইয়াছিলেন বটে, কিন্তু মুর্শিদ কুলি খাঁ তাহাদের মালগুজারি বৃদ্ধি করিয়াছিলেন এবং ক্ষমতা হ্রাস করিয়াছিলেন। তথাপি তখনও তাহাদের গড়খাই ছিল, সৈন্য ছিল এবং বিচারাধিকার ছিল। ইংরেজ অধিকারের পর লর্ড কর্নওয়ালিস বর্ধমানের মহারাজার এবং অন্যান্য সমস্ত রাজা মহারাজার রাজস্ব অতিমাত্র বৃদ্ধি করিয়াছিলেন এবং সর্বপ্রকার ক্ষমতা রহিত করিয়াছেন। তদবধি তাহারা মহারাজ ও সাধারণ জমিদার হইয়াছেন। তাহার রাজাধিরাজ মহারাজ উপাধি আছে বটে, কিন্তু সাধারণ জমিদার অপেক্ষা ক্ষমতা কিছুমাত্র বেশি নাই। এই বংশে ১১ পুরুষ বরাবর দত্তক পুত্র দ্বারা বংশরক্ষা হইতেছে। তজ্জন্য সম্পত্তি ভাগ হয় না এবং সম্পত্তি বৃদ্ধি ভিন্ন হ্রাস হয় না। ৫ পুঠিয়া গৌড়ে বাদশাহের সেনার রসদ যোগাইবার জন্য ঠাকুর কমলাকান্ত বাগচি একটি পরগনা চাকরান পাইয়াছিলেন। তজ্জন্য সেই পরগনার নাম লস্করপুর। কমল ঠাকুরের বাড়ি ওই পরগনা মধ্যে পুঠিয়া গ্রামে পূর্বাবধি ছিল। ইনি সাবু বাগচির সন্তান এবং অতি মান্য কুলীন ছিলেন। সম্পত্তি প্রাপ্তির পর তদ্বংশীয়দের চরিত্রে নানারূপ দোষ জন্মিল। সুরাপান ও লাম্পট্য হেতু অনেক কুকার্য অনুষ্ঠিত হইল। রাজা রামচন্দ্র রায় তাহার বন্ধু সাতরের ধেনুয়া রামকৃষ্ণ, মধু রায়, ডাকু রায় ও অরবিন্দ রায় মত্ত অবস্থায় কালীপূজা উপলক্ষে মহিষের পরিবর্তে গরু বলি দিয়াছিলেন। সেই জন্য তিরস্কার করায় পুরোহিতকে এবং রাজা জননীকেও হত্যা করিয়াছিল। এই সকল মহাপাপ করা হেতু তাহারা পাঁচুড়িয়া অর্থাৎ পঞ্চ মহাপাতকী নামে ঘৃণিত হইয়াছিলেন। মধু, ডাকু, অরবিন্দ সমাচ্যুত হইয়া দেশত্যাগী হইল এবং মুসলমান ধর্ম গ্রহণ করিয়াছিল। রামকৃষ্ণ স্বহস্তে ধেনু বধ করিয়াছিলেন, সেই জন্যই তাহার নাম ফেনুয়া রামকৃষ্ণ হইয়াছিল। তিনি দেশত্যাগী হইলেন। রাজা রামচন্দ্র ঠাকুর নানারূপ প্রায়শ্চিত্ত করিয়া ব্রাহ্মণ সমাজে গৃহীত হইলেন বটে, কিন্তু অতিশয় হেয় থাকিলেন। ইহাকেই লোকে সাধুর ভরা তল বলে। এই পুরাতন রাজবংশের বহু শরিক হওয়ায় অনেক শরিকের সম্পত্তি ক্ষুদ্র হইয়াছে, কাহারও বা সম্পত্তি বিকৃত হইয়াছে।
আবার বড় বড় শরিকের মহারাজ এবং 4 আনি রাজা উপাধি আছে। অপর ক্ষুদ্র আংশীদিগকেও স্থানীয় লোকে রাজা বলে বটে, কিন্তু গভর্নমেন্টে ঠাকুর উপাধি। 6 সিন্দুরি ভীম ওঝা সম্রাট বল্লাল সেনের পুরোহিত ছিলেন। গৌরনগরের নিকট কালিয়া গ্রামে তাহার বসতি ছিল। বল্লালের হচ্ছিকা সংযোগ ঘটিলে তিনি কালিয়া গ্রাম ত্যাগ করিয়া বর্তমান পাবনা জেলার পূর্ব দক্ষিণ অংশে ছাতক নামক গ্রামে বসতি করিয়াছিলেন। তাহার সন্তানেরা কালিয়াই গোষ্ঠী নামে খ্যাত। তিনি যখন পূর্ববঙ্গে বাড়ি করিয়াছিলেন তখন পূর্ববঙ্গে আর কোনো শ্রোত্রিয় ব্রাহ্মণ ছিল না, এই জন্য তদ্বংশীয়রা বাঙাল ওঝা নামে পরিচিত হইতেন। ভীমের পৌত্র অনন্তরাম বাঙাল ওঝা রাজা লক্ষণ সেনের শুরু ছিলেন। তিনি সিন্দুর ও শাখিনী এই 2 পরগনা নিষ্কর রূপে গুরুদক্ষিণা পাইয়া বহু সংখ্যক বারেন্দ্র ব্রাহ্মণ এই স্থানে স্থাপন করিয়াছিলেন। তদ্বংশীয়দের তুল্য পুরাতন জমিদার বাংলাদেশে আর দেখা যায় না। পাঠান রাজ্যারম্ভে ইহারা রায় উপাধি ধারণ করিয়াছিলেন। গৌর বাদশাদিগের সময়ে বসন্ত রায় 8 পরগনার রাজা হইয়াছিলেন। ইহারা কুলীন ব্রাহ্মণ এবং সমৃদ্ধ রাজা ছিলেন। মুসলমান রাজধানী হইতে বহু দূরবর্তী থাকায় আপন চত্বরে তাহাদের স্বাধীন রাজার ন্যায় সর্ববিষয়ে প্রাধান্য ছিল। বসন্ত রায়ের পুত্র রাজীব রায় গয়াতীর্থ হইতে প্রত্যাগমনকালে রাঢ়দেশ হইতে শিবচন্দ্র চট্টোপাধ্যায় নামক একজন রাঢ়ীয় কুলীন ব্রাহ্মণকে তাহার মাতা ও ভগিনীদ্বয়সহ সঙ্গে করিয়া লইয়া আসিয়াছিলেন। শিবচন্দ্রের 2টি ভগিনী পরম সুন্দরী ছিল। রাজা সেই শিবচন্দ্রের চট্টোপাধ্যায় উপাধিস্থলে মৈত্র উপাধি করিলেন। তাহার 2 ভগিনীকে স্বয়ং বিবাহ করিলেন। সেই পরিচয়ে বারেন্দ্র ব্রাহ্মণের ঘরে শিবচন্দ্রের বিবাহ দিলেন এবং তাহাকে একটি গ্রাম তালুক করিয়া দিলেন। তাহারই সন্তানেরা শিবপুরের মৈত্র নামে খ্যাত। শিবচন্দ্রে বারেন্দ্র ব্রাহ্মণের পরিচয় কিছুই জানিতেন না, তজ্জন্য ঘটকগণ এবং ভট্টগণ বিদ্রূপ করিয়া কবিতা বাঁধিয়াছিল। শিবচন্দ্রের বিবাহ সময়ে অনেকে আপত্তি করায় রাজীব রায় কহিলেন, কাশ্যপ গোত্রীয় কুলীন ব্রাহ্মণ রাঢ়ী হইলেই চাটুর যে হয়, বারেন্দ্র হইলেই মৈত্র হয়। শিবচন্দ্রকে যখন বারেন্দ্র করা হইল তখন ইহার মৈত্র উপাধি হওয়াই উচিত। তাহার কথায় ফটিক দত্ত নামক একটি কায়স্থ কর্মচারী কহিল, মহারাজের এ হুকুম সাফ বোধ হয় না। রাজা ক্রুদ্ধ হইয়া কহিলেন, আমি সাফ করিতে পারি না, তুমি ধোবা হইয়া সমস্ত সাফ করো। তিনি ফটিককে ধরিয়া ধোবার সহ আহার ব্যবহার করাইয়া ধোবা জাতিতে অবনত করিলেন। তদ্দুষ্টে ভয় পাইয়া আর কেহ কোনো আপত্তি করিল না। গঙ্গারাম মৈত্র নামক একজন কুলীন ব্রাহ্মণ পরম বৈষ্ণব ছিলেন। তিনি একটি মুসলমান কন্যাকে বৈষ্ণবী করিয়া নিজের সেবা দাসী করিয়াছিলেন। তাহার ভ্রাতা আব্দুলকেও তিনি বৈষ্ণব করিয়া লইয়াছিলেন। তিনি তাহাদের নাম ভূষণ্য ও রূপ দয়াল রাখিয়াছিলেন। তাহারা তাহার ঘরেই থাকিত। তিনি তাহাদের স্পৃষ্ট অন্ন গ্রহণ করেন নাই, কিন্তু জল গ্রহণ করিতেন। মুসলমান কাজী এই বৃত্তান্ত জানিয়া রূপদয়ালকে হরিমন্ত্র ত্যাগ করিতে বলিলেন। রূপদয়াল কহিল, মানুষের ভাষা বিভিন্ন, কিন্তু ঈশ্বর এক, যে আল্লাহ সেই হরি। কাজী তর্কে পরাস্ত হইয়া আব্দুলকে হরিমন্ত্র ত্যাগের জিদ করিলেন। আব্দুল সম্মত না হইলে দেখিয়া কাজী তাহার প্রাণদণ্ড করিলেন। ভূষণ্যা ভাতৃশোকে জলে ডুবিয়া মরিল। গঙ্গারাম উদাসীন হইয়া বৃন্দাবন গেলেন। 8 বছর পর গঙ্গারাম দেশে আসিয়া সংসারী হইতে ইচ্ছুক হইলেন, কিন্তু তাহাকে কোনো ব্রাহ্মণ সমাজে গ্রহণ করিতে সম্মত হইল না। গঙ্গারাম রাজীব রায়ের সর্বাগত হইলেন। রাজীব রায় বহু ব্রাহ্মণ নিমন্ত্রণ করিয়া আনিলেন এবং সভা করিয়া কহিলেন, এই গঙ্গারাম মৈত্র ভূষণ্যা ও রূপদয়াল সহ যেরূপ ব্যবহার করিয়াছে, অদ্বৈত প্রভু ও নিত্যানন্দ প্রভুও হরিদাসের সহিত ঠিক তদ্রূপ ব্যবহার করিয়াছিলেন। হরিদাস যেরূপ হরিভক্ত ছিল, রূপদয়ালও ঠিক সেই রূপ ছিল। যখন অদ্বৈত ও নিত্যানন্দের সন্তান সুব্রাহ্মণ আছে, তখন গঙ্গারামকে সমাজে গ্রহণ করাই কর্তব্য। আর জন্ম দ্বারাই জাতি হয়, কর্ম দ্বারা কেবল পাপ পুণ্য হয় মাত্র। কর্মজ পাপ প্রায়শ্চিত্ত করিলেই খণ্ডন হয়। গঙ্গারাম প্রায়শ্চিত্ত করিলে আপনারা তাকে সমাজে গ্রহণ করুন। অধিকাংশ শাক্ত ব্রাহ্মণেরা রাজার অনুরোধ স্বীকার করিল না। তাহারা কহিল, কেন ভাই গঙ্গারাম, আগে করলি হেনকাম, কেন খালি ভূষণ্যার পানি? ঘরে দিলি আব্দুলে ভাত, হাড়িতে না ছোয়া পাত, তোরে কিসে ফিরে কুলে আনি? বৈষ্ণবগণ গঙ্গারামকে প্রায়শ্চিত্তান্তে সমাজে গ্রহণ করিতে সম্মত হইল। গঙ্গারাম প্রায়শ্চিত্ত করিয়া ছাতিয়ান গ্রামনিবাসী কবিভূষণ চৌধুরীর কন্যা বিবাহ করিয়াছিলেন। তাহার সহ সম্প্রদ বিশিষ্ট কুলীনেরাই ভূষণ্যা পুত্রীর কুলীন। উপরিউক্ত 3টি উদাহরণ দ্বারাই সিন্দুরির রাজাদের সামাজিক প্রাধান্য স্পষ্ট জানা যায়, কিন্তু নবাব বা বাদশাহের দরবারে তাহাদের বিশিষ্ট সম্মান ছিল না।
একমাত্র নাথাই ফৌজদার ভিন্ন আর কেহ কোনো বাদশাহী পদবি প্রাপ্ত হন নাই। রাজা দেবীদাস নামান্তরে ঠাকুর কুশলী কুলীন ভঙ্গে কাপ হইয়াছিলেন। তিনি দ্বিতীয় কালাপাহাড়ের সমকালবর্তী লোক। তিনি গৌর বাদশাহের ক্রোধভাজন হইয়াছিলেন। কি জন্য সেই আক্রোশ হইয়াছিল তদ্বিষয়ে নানারূপ কল্পিত গল্প আছে, তাহা উদ্ধৃত করা নিষ্প্রয়োজন। বাদশাহ উমরু নামে সেনাপতির অধীনে একদল সেনা ছাতক আক্রমণ জন্য পাঠাইয়াছিলেন এবং তৎপ্রতি আদেশ করিয়াছিলেন যে 18 পুত্রসহ রাজা দেবীদাসের মাথা কাটিয়া আনিও এবং তাহাদের রমণীগণকে দাসী রূপে বিক্রয় করিও। কিন্তু যদি কেহ মুসলমান হয় তবে তাকে সসম্মানে রক্ষা করিও এবং তাহাকে আয়েমা দিও। রাজার জ্যেষ্ঠ পুত্র কার্তিক রায় 3 দিন নগর রক্ষা করিয়া যুদ্ধে নিহত হইলে উমরু ছাতক দখল করিলেন। রাজপরিবারগণ 20 পানে জীবন শেষ করিল। রাজপুত্রদের মধ্যে ঠাকুর কেশবনাথ রায় ও ঠাকুর কাশীনাথ রায় মুসলমান ধর্ম গ্রহণ করিয়া বাঁচিয়াছিলেন। তাহাদের সন্তানেরা পাবনা জেলার আমিনপুরের মিয়া এবং ঢাকা জেলার এলাচিপুরের মিয়া। রাজভক্ত ভোলা নাপিত নিজের 3 পুত্রকে রাজপুত্র বলিয়া বন্দী করিয়া 3 জন রাজকুমারকে নিজ পুত্র বলিয়া রক্ষা করিয়াছিল। তাহাদের নাম ঠাকুর কালিদাস, ঠাকুর চণ্ডীদাস ও নরোত্তম। বর্তমান সমস্ত কালিয়াই গোষ্ঠী এই 3 জনের সন্তান, এই জন্য ইহাদেরকে নাপতিয়া কালিয়াই বলে। ঠাকুর কালিদাস মুঘলদিগের বাংলাদেশ আক্রমণকালে তাহাদের সাহায্য করিয়া পৈতৃক রাজত্ব প্রাপ্ত হইয়াছিলেন। ছাতকে রানীদের অপমৃত্যু হেতু কালিদাস সেখানে বাস না করিয়া বাগের নামক স্থানে বাস করিয়াছিলেন। তদ্বংশীয়রা অদ্যাবধি সেখানে বাস করিতেছে। ছাতক নগর ঘোর জঙ্গল হইয়াছে। কালিদাসের বংশধরেরা এখন বাগের রায় নামেই পরিচিত। হরু ঠাকুর হরচন্দ্র চক্রবর্তী রাজ সরকারের পূজারী ব্রাহ্মণ ছিল। সে কাসাপ গোত্রীয় কষ্টশ্রোত্রীয় রাঢ়ী ব্রাহ্মণ ছিল। ঠাকুর কার্তিক রায়ের 6 মাস বয়স্ক একটি শিশুপুত্র ছিল। রানীরা 20 পানের পূর্বে হরু ঠাকুরকে ডাকিয়া সেই শিশুর প্রতিপালনের ভার তাহার উপর অর্পণ করিয়াছিলেন এবং তজ্জন্য প্রচুর টাকা ও অলঙ্কার হরু ঠাকুরকে দিয়াছিলেন। হরু ঠাকুর সেই শিশুকে নিজ পুত্র বলিয়া রক্ষা করিয়াছিল এবং তাহার নাম ভবানী প্রসাদ রাখিয়াছিল। হরু ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র রূপেই ভবানী প্রসাদের উপনয়ন হইয়াছিল এবং রাঢ়ী ব্রাহ্মণের কন্যার সহ তাহার বিবাহ হইয়াছিল। হরু ঠাকুর মৃত্যুকালে ভবানী প্রসাদের প্রকৃত পরিচয় প্রকাশ করিয়া তাহাকে নিজের প্রাধ্যানী করিতে নিষেধ করিল। ভবানী নিজ পরিচয় শুনিয়া অমনি জমিদার হইতে ব্যগ্র হইলেন। তখন টাকা দ্বারা জমিদারি ক্রয় করিবার রীতি ছিল না। নবাবের চাকরি ও ডাকাতি এই 2টি উপায়েই তৎকালে জমিদার হওয়া যাইত। ভবানী পড়শি জানিতেন না, সুতরাং প্রথম উপায় তাহার সাধ্য ছিল না। এই জন্য তিনি কতকগুলি অনুচর জোটাইয়া ডাকাতি আরম্ভ করিলেন। তিনি 14 বছর অবিচ্ছিন্ন ডাকাতি করিয়া সমস্ত পরগনা চাঁদ প্রতাপ অধিকার করিয়া রাজা ভবানী প্রসাদ রায় এই উপাধি ধারণ করিলেন। এই রাজ্যাভিষেক সময়ে ভবানীপ্রসাদ পণ্ডিতগণকে ব্যবস্থা জিজ্ঞাসা করিলেন যে তাহার পিতার নাম কি বলিতে হইবে এবং তাহার গোত্রাদি কি বলিতে হইবে। তখন পণ্ডিতেরা পাঁতি দিলেন যে হরু ঠাকুর যদি নিজের অর্থ দ্বারা তোমাকে পালন করিত তবে তাহাকেই তোমার পিতা বলা যাইত, কিন্তু সে তোমার পৈতৃক ভৃত্য ছিল এবং তোমারই পৈতৃক অর্থ দ্বারা তোমাকে পালন করিয়াছে ও নিজের জীবিকা নির্বাহ করিয়াছে, সুতরাং তাহাকে চাকর ভিন্ন পিতা বলা যায় না। কিন্তু যখন তোমার উপনয়ন বিবাহাদি রাঢ়ী ব্রাহ্মণ ও কাশ্যপ গোত্র বলিয়া সেই বিধানে হইয়াছে, তখন তুমি কাশ্যপ গোত্রীয় রাঢ়ী ব্রাহ্মণ রূপেই গণ্য। সেই ব্যবস্থা মতেই অভিষেকাদি যোগ্য হইল। সেই রাজা ভবানীপ্রসাদের সন্তানগণ জেলা ঢাকার অন্তর্গত জমিদার বোয়াইলের রায় ও মহাদেবপুরের রায়। ইহারা রাজা ভবানীর বংশ বলিয়া পরিচিত। এই বংশীর উপলক্ষেই লোকে হারায়ে মারায়ে কাশ্যপ গোত্র বলে। প্রকৃতপক্ষে ইহারা বাৎস্যগোত্রীয় বারেন্দ্র ব্রাহ্মণ ছিলেন, এখন কাশ্যপ গোত্রীয় রাঢ়ী ব্রাহ্মণ হইয়াছেন। বারেন্দ্র ঘটকেরা এই বংশের সম্বন্ধে বলেন, রাজা দেবীদাসের পুত্র ঠাকুর কার্তিক রায় তৎপুত্র রাজা ভবানীপ্রসাদ রায় রাঢ়ী। আবার রাঢ়ী ও কুলজ্ঞারা রাজা ভবানীপ্রসাদ ও তাহার বংশধরগণের কুল মর্যাদা প্রকাশ করেন, কিন্তু ভবানীপ্রসাদের পিতৃকুলের বা মাতামহকুলের কোনো বৃত্তান্ত তাহাদের পুঁথিতে নাই। ভট্ট কবিগণ ঠাকুর কুশলীর বংশ সম্বন্ধে গান করেন যে, 1 ঘর ভাঙিয়া তার হল সাপ বাড়ি, 3 ঘর বারেন্দ্র তার 2 ঘর রাঢ়ী, 2 ঘর মুসলমান নষ্ট অন্যজন, বসন্ত রায়ের বংশ বঙ্গের ভূষণ। অন্যান্য রাজবংশের বংশবৃদ্ধি অতি কম, প্রায়শ দত্তক পুত্র দ্বারা বংশরক্ষা করিতে হইয়াছে, কিন্তু কালিয়াই গোষ্ঠীর বংশ ধারাবাহিক রূপে বৃদ্ধি হইয়াছে।
এখনও কালিয়াই গোষ্ঠীর জমিদারি প্রচুর আছে, কিন্তু বহু গোষ্ঠী জন্য খুব বড় জমিদার কেউই নাই। ৭ সুসুং সোমেশ্বর নামে একটি বাঙালি ব্রাহ্মণ তপস্বী সুসুং দুর্গাপুরে এক কালীমূর্তি স্থাপন করিয়া অর্চনা করিতেন। তাহার সেই বিগ্রহের নিকট পূজা দিয়া অনেক লোকের কঠিন ব্যারাম আরাম হওয়ায় পার্শ্ববর্তী লোকেরা তাহাকে গুরু বলিয়া মানিত। তাহার পুত্র সেই সকল শিষ্যদের সাহায্যে পার্শ্ববর্তী স্থান অধিকার করিয়া রাজা হইয়াছিলেন। সেই সময়ে গারো, কুকি, খসিয়া জাতিরা বাংলাদেশের সীমান্ত প্রদেশে উৎপাত করিত। সুসুংয়ের রাজার দ্বারা সেই উৎপাত নিবারণ হইতে পারিবে বিবেচনায় বাংলার নবাব তাহাকে রাজা উপাধি দিয়া তাহার রাজত্ব, ক্ষমতা ও সম্মান বর্ধিত করিয়াছিলেন। তদবধি এই বংশের করণ বাজত্ব বহুদিন পর্যন্ত চলিতেছিল। ইংরেজ কোম্পানির অধিকার সময়ে লর্ড কর্নওয়ালিস ইহাদের জঙ্গলময় রাজ্য রীতিমতো জরিপ করিতে পারেন নাই। তজ্জন্য ইহাদের লভ্য কিংবা ক্ষমতার বিশেষ হানি হয় নাই। প্রায় ৪০ বছর হইল ইংরেজ গভর্নমেন্ট ইহাদের অধিকৃত পর্বত ও জঙ্গল খাস করিয়া লইয়াছেন এবং হাতি ধরিয়া বিক্রয় করিবার ক্ষমতা রহিত করিয়াছেন। তদবধি ইহাদের মুনাফা অল্প হইয়াছে এবং ইহারা সাধারণ জমিদারের তুল্য হইয়াছেন। সুসুং প্রথমে কোন শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন তাহা ঠিক বলা যায় না, কিন্তু রাজা হওয়া অবধি বারেন্দ্র ব্রাহ্মণসহ বিবাহ আদান প্রদানে বারেন্দ্র শ্রোত্রিয় ব্রাহ্মণরূপে গণ্য হইয়াছেন। ধনবানের কুল মর্যাদা সহজেই বৃদ্ধি হয়। ইহারা বহু কুলকার্য করিয়া অতি শ্রেষ্ঠ সিদ্ধশ্রোত্রিয় হইয়াছেন। কুলশাস্ত্রে এই বংশ উদয়াচল এবং আটপঠি কুলিনের নায়ক বলিয়া খ্যাত। ৮ বাহিরবন্দ। পূর্বে বাঙালি ব্রাহ্মণ ও কায়স্থেরা যেমন বুদ্ধিমান তেমনি বীর্যবান বলিয়া গণ্য ছিল। কাকিনার রাজারা বারেন্দ্র কায়স্থ, তাহাদের পূর্বপুরুষ কোচবিহার রাজ্যের প্রধান সেনাপতি ছিলেন, আর ভুবন সিংহ নামক একজন উত্তররাঢ়ী কায়স্থ আসাম রাজ্যের প্রধান সেনাপতি হইয়াছিল। রাঙামাটিয়া গৌরীপুর ভুবন সিংহের চাকরান বা করদ রাজত্ব ছিল। আসামি ও কোচবিহারের সৈন্যগণ বারংবার বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্ত প্রদেশ লুটপাট করিত। তাহাদের দৌরাত্ম্য নিবারণ জন্য গৌর বাদশাহ জগৎ রায় নামক একজন শ্রোত্রিয় বারেন্দ্র ব্রাহ্মণকে বাহিরবন্দ, ভিতরবন্দ, পাতিলাদহ ও স্বরূপপুর এই ৪ পরগনার করদ রাজা নিযুক্ত করিয়াছিলেন। আসামি সেনাপতি বিষ্ণুদেব বড়ুয়া বাহিরবন্দকাক্রমণ করিতে আসিলে জগৎরায় ২ বিপ্রদূত সহ তামার টাটে ৫টি হরিতকী আশীর্বাদী পাঠাইয়া জিজ্ঞাসা করিলেন যে আততায়ী নিবারণ উদ্দেশ্য ভিন্ন ব্রাহ্মণের সহ যুদ্ধ করিতে কোনো হিন্দুর অধিকার আছে কিনা। আসামি পণ্ডিতেরা কহিলেন, গৌর বাদশাহ মুসলমান, এই রাজ্য তাহারই অধিকৃত। ব্রাহ্মণ জগৎরায় চাকর মাত্র, সুতরাং তাহা লুণ্ঠনে দোষ নাই। বাঙালি পণ্ডিতেরা কহিলেন, জগৎরায় চাকর নহেন, তিনি বংশানুক্রমে ভোগ দখলের সত্ত্বাধিকারী রাজা, গৌড়ের মুসলমান বাদশাহ রাজার নিকট নির্দিষ্ট রাজস্ব পান মাত্র। লাভ লোকসান জন্য ফলভাগী রাজা জগৎরায় ব্রাহ্মণ, সুতরাং এই রাজ্য লুণ্ঠন করিলে ব্রহ্মস্ব হরণ করা হইবে। আসামি পণ্ডিতেরা বাঙালি পণ্ডিতসহ তর্কে পরাস্ত হইলেন। বিষ্ণুদেব সসৈন্যে ফিরিয়া গেলেন। সেই মীমাংসা শুনিয়া কোচবিহারের রাজাও বাহিরবন্দ আক্রমণ করেন নাই। ইংরেজ রাজ্যারঞ্জের পর বাহিরবন্দ রাজ্য ও রাজবংশ বিলুপ্ত হইয়াছে। এই রাজ্যের শেষ মালিক রানী সত্যবর্তীর নিকট হইতে বলিহারের রাজা ভিতরবন্দ পরগনা পাইয়াছেন। বাহিরবন্দ পরগনা কাশিমবাজারের রাজা পাইয়াছেন। পাতিলাদহ কলকাতার প্রসন্নকুমার ঠাকুরের এবং স্বরূপপুর রানী রাসমণির জমিদারিভুক্ত হইয়াছে। ৯ চন্দ্রদ্বীপ। বল্লালের কায়স্থ জাতিয়া এক উপপত্নী জাতপুত্র কালুরায়কে তিনি চন্দ্রদ্বীপে করদ রাজা নিযুক্ত করিয়াছিলেন। পাঠান কর্তৃক বৈদ্য রাজপাট নির্মূল হইলেও কালুরায়ের সন্তানেরা চন্দ্রদ্বীপে রাজত্ব করিতেছিল। তাহারা যখন রাজধানী গৌরনগর হইতে বহু দূরে ছিল, এজন্য তাহারা পাঠানদিগের সম্পূর্ণ অধীন ও আয়ত্ত হয়ে নাই। তাহারা কখন নবাবকে কিছু কিছু কর দিত, কখন বা দিত না। নিজ চত্বরে তাহারা সম্পূর্ণ স্বাধীন ছিল, কিন্তু কখন নিজ নামে মুদ্রা ছাপা করিত না। এই রাজবংশীয়রা অতিশয় বিদ্যোৎসাহী ও দাতা ছিলেন। তাহারা বহু সংখ্যক পণ্ডিত ব্রাহ্মণ প্রতিপালন করিতেন। বাকলা চন্দ্রদ্বীপে এখনও বহুল ব্রাহ্মণ পণ্ডিত দেখা যায়। চন্দ্রদ্বীপের রাজবংশই তাহার আদি কারণ। কালুয়ায় ও তদংশীয়রা বঙ্গজ কায়স্থ শ্রেণীভুক্ত হইয়াছিলেন। কায়স্থ জাতির মধ্যে ইহারাই প্রথম রাজা, এজন্য ইহারা কায়স্থ সমাজে বিশেষ মান্য ছিলেন।
চন্দ্রদ্বীপের রাজা দনুজ দমন রায় নিঃসন্তান গতাসু হইলে তাহার ভাগিনেও মতান্তরে তাহার দৌহিত্র পরমানন্দ বসু উত্তরাধিকারী হইয়া রায় উপাধি গ্রহণ করিয়াছিলেন। পরমানন্দ মুখ্যী রাজকুলীন কায়স্থ সন্তান এবং তাহার মাতামহকুল বাংলাদেশের সম্রাট বংশজাত। এজন্য পরমানন্দের বংশীয়রা সকল কায়স্থের অগ্রগণ্য সমাজপ্রতি ছিল। এই বংশীয় রাজা রামচন্দ্র রায়ের সহ রাজা প্রতাপাদিত্য কন্যার বিবাহ দিয়াছিলেন। এই বংশীয় কতিপয় ব্যক্তি এখন মাধবপাশা গ্রামে বাস করিতেছেন, কিন্তু তাহাদের কোনো জমিদারি নাই। ১০ যশোহর। বর্তমান জেলা ফরিদপুরের মহকুমা গোয়ালন্দ মধ্যে চন্দনা নামক একটি পদ্মার শাখা নদী আছে। তাহার ধারে চন্দনা নামক একটি সমৃদ্ধ গ্রাম ছিল। সেই গ্রামের নাম হইতেই চন্দনা নদীর নামকরণ হইয়াছে। চন্দনার গুহগোষ্ঠী সাতরের রাজাদের প্রজা ও কর্মচারী ছিলেন। এই বংশীয় রামচন্দ্র গুহকে সাতররাজ গোপালচন্দ্র বা চাঁদ গোপাল খাস বিশ্বাস বা সদর নায়েব নিযুক্ত করিয়া গৌড়ে পাঠাইয়াছিলেন। তাহাতে রামচন্দ্র গৌড় বাদশার নিকট পরিচিত ও প্রিয়পাত্র হইয়াছিলেন। তৎপুত্র ভবানন্দ্র মজুমদার, তাহার পুত্র রাজা ভিকাম রায় রায় বিক্রমাদিত্য ও বসন্ত রায় গৌড় বাদশার সরকারে অতি সম্ভ্রান্ত রাজকীয় মর্যাদা লাভ করিয়াছিলেন। ভিকাম রায় ৩ পরগনার রাজা হইলেও তাহার বাড়ি সাতরের জমিদারি মধ্যে চন্দনা গ্রামে ছিল। গৌড় বাদশাহ সালমান চন্দনা তালুক ভিকাম রায়কে জমিদারি সত্ত্বে দিতে ইচ্ছুক হইয়াছিলেন, কিন্তু ভিকাম রায় প্রতিপালক ব্রাহ্মণ সাতরের রাজার ক্ষতি করিয়া নিজ স্বার্থ সিদ্ধি করিতে সম্মত হন নাই। প্রতাপাদিত্য এই বংশজাত ছিল। এই গুহবংশ ও দিনাজপুরের রাজবংশ প্রায় সমকালীন উন্নত হইয়াছিল। বাঙালি কায়স্থ মধ্যে গুহবংশ, চন্দ্রদ্বীপের ও দিনাজপুরের রাজবংশ সর্বাপেক্ষা বনিয়াদি। তন্মধ্যে প্রথম ২টি বিলুপ্ত হইয়াছে। সেই জন্য দিনাজপুরের রাজবংশই এখন সর্বাপেক্ষা সম্ভ্রান্ত কায়স্থ। রায় বিক্রমাদিত্য দাউদ খাঁর মন্ত্রী ছিলেন এবং সম্রাট আকবরের সহ যুদ্ধে নিহত হইয়াছিলেন। যখন সমস্ত বাংলা ও বিহার মোগল সম্রাটের হস্তগত প্রায় হইল, তখন বিক্রমাদিত্যের জ্যেষ্ঠ জাতা ভিকাম রায় ও কনিষ্ঠ বসন্ত রায় দণ্ডিত হবার ভয়ে স্বস্থান পরিত্যাগ করিয়া সুন্দরবনে আশ্রয় লইয়াছিলেন। তাহারা যে স্থানে গিয়া বাস করিতেছিলেন সেই স্থানের নাম যশোহর হইয়াছিল। সেই যশোহরের নাম হইতেই আধুনিক জেলা যশোহরের নাম হইয়াছে। সেই পুরাতন যশোহর এখন জঙ্গলাবৃত। বর্তমান যশোর নগরের পূর্বনাম কন্যা। ভিকাম রায়, বসন্ত রায় এবং বিক্রমাদিত্যের শিশুপুত্র প্রতাপাদিত্য কিছুদিন গুপ্তভাবে সেই জঙ্গলবেষ্টিত যশোহরে বাস করিয়া মোগল রাজ্যের অবস্থা দেখিতে লাগিলেন। যখন তাহারা দেখিলেন যে মোগলরা কোনো অত্যাচার করিল না বা বিক্রমাদিত্যের পরিবারবর্গের কোনো অনুসন্ধান করিল না, তখন তাহারা সাহস পাইয়া আত্মপ্রকাশ করিলেন। গৌড়নগর যখন মহামারীতে বিধ্বস্ত প্রায় হইল এবং সুবেদার মুনিম খান বিনষ্ট হইলেন, ভিকাম রায় সেই গোলযোগের সময়ে নিজ রাজ্য বিস্তার করিতে লাগিলেন। তখন অর্থ দ্বারা জমিদারি ক্রয় করিবার রীতি ছিল না। গুহবংশীয়রা বাহুবলে ৩-৪ পরগনা দখল করিলেন। ভিকাম রায় ও বসন্ত রায় উভয়েই বিদ্বান ও বীর পুরুষ ছিলেন। প্রতাপাদিত্য তাহাদের অপেক্ষাও সমধিক বীরত্ব প্রকাশ করিতে লাগিলেন। কিন্তু প্রতাপাদিত্যের বিদ্যা অতি কম ছিল এবং তিনি নিতান্ত মাতাল ও দুর্বৃত্ত হইয়া উঠিয়াছিলেন। তিনি যুদ্ধকালে যেমন বীর ছিলেন, অন্য সময় তেমনি মাতাল ও লম্পট ছিলেন। কিন্তু ভিকাম রায়ের জীবনমানে তাহার দোষ ও গুণ তত বেশি প্রকাশ হয় নাই। কমলখোঁচা নামক একজন প্রহরী প্রতাপের ধুমঘাটের প্রাসাদের সিংহদ্বারে থাকিতেন। প্রবাদ আছে, ধুমঘাটের নিকটে মাঠের মধ্যে একটি জঙ্গলে রাত্রি ২ প্রহরের সময়ে আলো হইয়া উঠিত। কমলখোঁজা তাহা দেখিয়া বহু অনুসন্ধান করিলেন, কিন্তু কোনো কারণ নির্ণয় করিতে পারিলেন না। সেই জঙ্গলে রাখাল বালকেরা গরু চড়াইত। একদিন তাহারা সেই স্থানে একটি ঢিপির উপর ক্রীড়াচ্ছলে কেহ কালী সাজিল, কেহ পুরোহিত হইয়া পূজা করিল, কেহ পাঠা সাজিল, একজন তাহার হাত পা ধরিল। অন্য বালক বলিদান ছলে একগাছা হোগলা দিয়া তাহার গলায় আঘাত করিল। হোগলার আঘাতে গলা দ্বিখণ্ড হইয়া গেল। বালকেরা ভয়ে পলায়ন করিল। কমলখোঁজা এই সংবাদ পাইয়া প্রতাপাদিত্যের নিকট সেই আলো ও এই আশ্চর্য মৃত্যুর কথা জ্ঞাপন করিলেন। প্রতাপ সেই মৃতদেহ সিন্ধুকে বন্ধ করিয়া রাত্রিতে কমলখোঁজাকে সঙ্গে লইয়া বন মধ্যে প্রবেশ করিলেন। ঢিপির নিকট উপস্থিত হইয়াই উভয়ে মূর্ছিত হইয়া পড়িলেন। দৈবাদেশ পাইলেন, এই ঢিপি খনন করিয়া যে মূর্তি পাইবে তাহাই তোমার ইষ্টদেবতা। আর সেই রাখাল মরে নাই, সে আপনার জননীর নিকট ঘুমাইয়া আছে। রাজা সজ্ঞান হইয়াই গৃহে প্রস্থান করিলেন। প্রথমেই সিন্ধুক খুলিয়া দেখিলেন তাহাতে মৃতদেহ নাই।
অনুসন্ধানে জানিলেন রাখাল বালক মরে নাই, তাহার জননীর নিকট ঘুমাইতেছিল। পরদিন প্রাতঃকালে প্রতাপাদিত্য জঙ্গলের ভিতরের ঢিপি খনন করিতে লোক লাগাইলেন। কিঞ্চিত খনন করিলেই একটি শিলাময়ী মূর্তির গলদেশ পর্যন্ত বাহির হইল। তখন দেবী আকাশবাণী দ্বারা এই প্রত্যাদেশ করিলেন যে, আর খনন করিও না, এইখানে মন্দির নির্মাণ করিয়া আমার পূজা কর। রাজাও আদেশানুরূপ কার্য করিলেন। এইরূপে তিনি শিলাদেবীর বিগ্রহ আবিষ্কার করেন। তিনি সেই শিলাদেবীর সম্মুখে নরবলি দিতেন। প্রতাপাদিত্যের যখন ২৭ বৎসর বয়স, তখন তাহার জ্যেষ্ঠতাত ভিকাম রায়ের নিঃসন্তানাবস্থায় পরলোক হইল। প্রতাপাদিত্য তখন স্বয়ং রাজগদ্যি দাবি করিলেন। বসন্ত রায় কহিলেন, ভ্রাতা বিদ্যমানে ভ্রাতৃপুত্র দায়াদ হয় না, সুতরাং প্রতাপ আমার জ্যেষ্ঠ ভ্রাতার পুত্র হইলেও রাজগদ্যি তাহার প্রাপ্য নহে, আমার প্রাপ্য। এই উপলক্ষে উভয়ের মনান্তর হইল, কিন্তু প্রকাশ্য কোনো বিবাদ হইল না। তখনও উভয়েই একান্নে ত্রেক বাড়িতেই ছিলেন। প্রতাপ এক দিবস রাত্রিতে কতিপয় দুষ্ট অনুচরসহ খুড়ার প্রকোষ্ঠে প্রবেশ করিয়া তাহাকে সবংশে নিপাত করিলেন। কেবল বসন্ত রায়ের কনিষ্ঠ কত্র কাঁচু রায়কে প্রতাপাদিত্যের পত্নী রক্ষা করিয়া তাহার মাতুলালয়ে পাঠাইয়াছিলেন। প্রতাপাদিত্য সমস্ত সম্পত্তির একমাত্র কর্তা হইয়া দিগ্বিজয়ে ব্রতী হইলেন। তিনি পদ্মা, মেঘনা ও সমুদ্র পর্যন্ত সমস্ত জমিদারগণকে নিজের অধীন ও করপ্রদ করিয়াছিলেন। পালে পালে হিন্দু ও মুসলমানগণ তাহার সহযোগ দিতে লাগিল। প্রতাপ যদি সচ্চরিত্র হইতেন, তবে বোধহয় স্বাধীন রাজা হইয়া থাকিতে পারিতেন, কিন্তু তাহার চরিত্রদোষে সমস্ত সবংশজাত সৎ লোকেরা তাহার পক্ষ ত্যাগ করিতে লাগিল। সমস্ত ব্রাহ্মণ ও কায়স্থরা গুপ্তভাবে তাহার বিপক্ষ হইল, এমনকি তাহার নিজের স্ত্রীপুত্র তাহার মঙ্গল কামনা করিতেন না। প্রতাপ অতিশয় দাতা ছিলেন। অর্থলোভে অতি নীচ জাতীয় নীচ প্রকৃতির লোকেরা তাহার একান্ত অনুগত ছিল। তাহাদের সাহায্যে তিনি ব্যাঘ্রের ন্যায় রাজত্ব করিতেন। তিনি সুন্দরবনের বাঘ নামেই প্রসিদ্ধ। তিনি অতীব তেজস্বী ছিলেন। তিনি যাহাকে যাহা আদেশ করিতেন, সে তৎক্ষণাৎ তাহাই করিতে বাধ্য হইত। মনে মনে তাহার প্রতি লোকের যত কেন অশ্রদ্ধা থাকুক না কেন, কার্যত কেহ তাহার কোনো কথাই প্রতিবাদ করিত না এবং তাহার কোনো কার্যে বাধা দিত না। লোক পরিচালকের পক্ষে এইটি সর্বপ্রধান গুণ। এই গুণ বিশিষ্ট লোকের অন্য সহস্র দোষ থাকলেও তাহারা যুদ্ধে ও সামাজিক বিবাদে জয়ী হইয়া থাকে। প্রতাপাদিত্যেরও তাহাই হইয়াছিল। প্রতাপ সার্বভৌম মহারাজ উপাধি গ্রহণ করিয়া নিজ নামে মুদ্রা ছাপাইয়াছিলেন। তিনি ক্রমে ৩ দল মোঘল সেনা পরাজয় করিয়া ৫৮ বৎসর কাল স্বাধীন ছিলেন। প্রতাপের পদাতিক সৈন্যগণ হালি সৈন্য নামে অভিহিত হইত। এই ঢালি সৈন্যের সহায়তায় অযুত তুরঙ্গ সাথী এবং ষোড়শ হলকা হাতি ছিল। পদাতিক, অশ্বারোহী এবং গোলন্দাজ এই ত্রিতয় সংযোগে উত্তম বাহিনী প্রস্তুত হইয়া থাকে। পদাতিককে রক্ষা করা এবং শত্রুকে আক্রমণ করার পক্ষে অশ্বারোহী বিশেষ কার্যকর হইয়া থাকে। যুদ্ধের প্রাককালে, যুদ্ধের মধ্য সময়ে অথবা যুদ্ধের অবসান সময়ে অশ্বারোহীর সাহায্যে সম্পূর্ণ জয়লাভ হইয়া থাকে। অপরপক্ষে পরাজয়ের পর প্রত্যাগমনকালে শত্রু সৈন্যের আক্রমণ হইতে সৈন্যগণকে রক্ষা করার পক্ষে অশ্বারোহী সৈন্য একমাত্র আশ্রয়স্থল হইয়া থাকে। মহারাজ প্রতাপাদিত্য বঙ্গীয় সৈন্যকে অজেয় করিবার জন্য উপযুক্ত পরিমাণে অশ্বারোহী সৈন্য নিযুক্ত করিয়াছিলেন। মহারাজের তোপখানা হাস্তি দ্বারা বাহিত হইত। কবিচূড়ামণি ভারতচন্দ্র বলেন, প্রতাপের ষোড়শ হলকা হাতি ছিল। ১৫টা হাতিতে একটি হলকা হয়। ২৪০টা হাতি মহারাজ প্রতাপাদিত্যের তোপখানা এবং যুদ্ধোপযোগী দ্রব্য সমভার বহন করিয়া লইয়া যাইত। সেকালে বঙ্গদেশে অতি সুন্দর সুন্দর সমুদ্রগামী জাহাজ প্রস্তুত হইত। প্রতাপ পর্তুগিজদিগর সাহায্যে জাহাজ সকল অধিকতর সুন্দররূপে নির্মাণ করাইয়াছিলেন। এই সকল রণতরী বায়ুর অনুকূলে বা প্রতিকূলে উভয় দিকে অনায়াসে পালডরে গমনাগমন করিত। এই নদনদী বহুল বঙ্গদেশে প্রতাপ এই সকল রণতরী ও সৈন্য লইয়া যখন মোঘলদিগকে অকস্মাৎ আক্রমণ করিতেন, তখন তাহার গতিরোধ করা তাহাদিগর সাধ্যাতীত হইত। প্রতাপের সৈন্যগণ তীর, ধনুক, সর্কি, বন্দুক ব্যতীত আরও ২টি জিনিস ব্যবহার করিত। কুঠার ও কোদাল প্রত্যেক পদাতিকের সঙ্গে লইতে হইত। যুদ্ধযাত্রাকালে এই কুঠার কুঠির নির্মাণ ও কাষ্ঠ সংগ্রহ প্রভৃতি পক্ষে সহায়তা করিত। কোদাল সাহায্যে আত্মরক্ষা করিয়া যুদ্ধ করিবার জন্য পরীক্ষা ও গর্তাদি খননে বিশেষ উপযোগী হইত। যুদ্ধের ইতিহাস পাঠে জানা যায় যে, পরাজিত সৈন্য রাত্রির সুযোগে শিবিরের চতুর্দিকে গড়খাই করিয়া আত্মরক্ষাপূর্বক সুযোগক্রমে বিজয়ী শত্রু সৈন্যকে আক্রমণ করিয়া জয়লাভ করিয়াছে। প্রতাপাদিত্য ও তাহার সেনানীগণ যথায় জয় ধ্রুব সিদ্ধান্ত করিতেন, তাহারা তথায় বিপুল পরাক্রমে শত্রু সৈন্য আক্রমণ করিয়া তাহাদিগকে দলিত ও মথিত করিতেন। যখন তাহারা দেখিতেন শত্রু সৈন্যের সাহায্যের জন্য নতুন সেনাদল আগমন করিতেছে, তখন তাহারা শত্রু সৈন্যেন্দি মিলন হইবার পূর্বেই তাহাদিগকে আক্রমণ করিয়া যুদ্ধ করিতেন।
শত্রু সেনানীগণ পরস্পর মতভেদজনিত কলহে প্রবৃত্ত হইলে মহারাজ প্রতাপাদিত্য ও তাহার সেনানীগণ ক্ষণবিলম্ব না করিয়া যুদ্ধক্ষেত্রে অগ্রসর হইতেন, অথবা শত্রু সেনানী মারাত্মক ভ্রমে পতিত হইলে তাহাদিগকে ভ্রম শোধনের অবকাশ প্রদান না করিয়া তাহারা শত্রুগণকে আক্রমণ করিতেন। তাহারা হঠকারিতার সহিত কখনো যুদ্ধে প্রবৃত্ত হইতেন না। প্রতাপ প্রথম নিজের সৈন্যের অল্পতাজনিত অভাব ক্ষিপ্রগতি দ্বারা দূর করিতেন। ব্যূহ রচনা দ্বারা গোলন্দাজের এবং স্থান নির্বাচন করিয়া অশ্বারোহীর অভাব মোচন করিতেন। তাহার তীক্ষ্ণ দৃষ্টির কাছে শত্রুদের দুর্বলতা ব্যক্ত হইয়া পড়িত। গুপ্তচর নিয়োগ জয়লাভের একটি প্রধান কারণ। মোঘলদিগর সময় গুপ্তচর সকল রাজ্যের দূরতর প্রদেশের ক্ষুদ্র গ্রামে অবস্থান করিয়া সমস্ত সংবাদ সম্রাট সমীপে প্রেরণ করিত। প্রতাপেরও গুপ্তচর সকল ছায়ার ন্যায় অনুসরণ করিয়া সমস্ত কথা তাহার নিকট প্রেরণ করিত। এই সকল কার্য অতি সুশৃঙ্খলার সহিত সাধিত হইত। প্রতাপ যখন মহারাজ উপাধি গ্রহণ করেন তখন তিনি পুরোহিতকে বলিলেন, আমি দেশের রাজা, আমি কাহারও দাস নহি। আমার যোগ্য সংকল্পকালে প্রতাপাদিত্য দেবস্য বলিয়া সংকল্প করাইতে হইবে। কোন ব্রাহ্মণ তাহাতে সম্মত না হওয়ায় প্রতাপ সমন্ত্র সমাগত ব্রাহ্মণদিগকে স্নানাহার বর্জিত করিয়া 2 দিন আটক রাখিয়াছিলেন। তাহার মাতা, পত্নী, জাতি, কুটুম্বগণ প্রতিবাদ করায় তিনি তাহাদিগকে বেত্রাঘাত করিয়া তাড়াইয়া দিলেন। 3য় দিন একজন বৈদিক ব্রাহ্মণ দেবস্য বা দাসস্য না বলিয়া রায়স্য বলিয়া প্রতাপের সংকল্প দিতে চাহিল। প্রতাপ তাহাতেই সম্মত হইয়া রুদ্ধ বিপ্রগণকে মুক্তি দিলেন। এই অবধি তিনি বৈদিক ব্রাহ্মণের ভক্ত হইয়াছিলেন। তিনি কোনো ক্ষত্রিয় ব্রাহ্মণকে কোনো বৃত্তি বা ব্রহ্মত্র দিতেন না। প্রতাপাদিত্য স্বধিভিপ্রায়ে চন্দ্রদ্বীপের রামচন্দ্র রায়ের সহ কন্যার বিবাহ দেন নাই। তাহার ইচ্ছা ছিল যে বিবাহের রাত্রে বাসর ঘরেই জামাতাকে হত্যা করিয়া তাহার রাজ্য আত্মসাৎ করিবেন এবং নিজেই কায়স্থ সমাজের সমাজপতি হইবেন। প্রতাপের পত্নী স্বামীর দুরভিসন্ধি জানিতে পারিয়া জামাতাকে রমণী বেশে পলায়নের সুবিধা করিয়া দিয়াছিলেন। প্রতাপ ঘাতকগণ সহ বাসরঘরে গিয়া জামাতাকে না দেখিয়া কন্যার চক্রান্তে জামাতা পলাইয়াছে মনে করিয়া সেই কন্যাকে হত্যা করিয়াছিলেন। প্রতাপ নিজেই সহদরা ভগিনীর শপথনি দয়াময়ী দাসীকে পরম সুন্দরী নবযুবতী বিধবা দেখিয়া তাহাকে বলাৎকার করিয়াছিলেন এবং তাহাকে নিকা করিতে উদ্যত হইয়াছিলেন। পুরোহিত মন্ত্র পড়াইতে অস্বীকার করায় প্রতাপ ক্রুদ্ধ হইয়া কহিলেন, তোমরা সংকল্প দিতে বলো কায়স্থেরা শূদ্র, কিন্তু বিবাহ দিতে ব্রাহ্মণের ব্যবস্থা কায়স্থে খাটাইতে চাও কেন? বিধবা বিবাহ এবং ভগিনীর সতীনকে বিবাহ করা শূদ্রের পক্ষে নিষিদ্ধ নহে। এই বিবাহ তোমায় অবশ্যই দিতে হইবে, নতুবা তোমাকে কুকুরের কান চাটাইব। প্রতাপ পুরোহিতকে আটক রাখিলেন। তাহার জ্ঞাতি কুটুম সকলেই অসন্তুষ্ট হইল, কিন্তু ভয়ে কেহ প্রকাশ্যে প্রতিবাদ করিতে পারিল না। এদিকে দয়াময় লোকগঞ্জনা সহ্য করিতে না পারিয়া আত্মহত্যা করিল। কাজেই পুরোহিত মুক্তি পাইলেন। কিন্তু দয়াময়ীকে যাহারা নিন্দা করিয়াছিল প্রতাপ তাহাদিগকে কঠিন দণ্ড দিয়াছিলেন। এই সকল কার্য দ্বারা প্রতাপাদিত্য সমস্ত সৎলোকের বিরাগভাজন হইয়াছিলেন। প্রথমে সকলের প্রিয় পাত্র ছিলেন, পরে নানা রূপ অত্যাচার ও কদাচার দ্বারা সমস্ত সজ্জনের অপ্রিয়, সুতরাং দেবতারও অপ্রিয় হইয়াছিল। কতকগুলি বাগ দিয়ে চণ্ডাল ও নিম্ন শ্রেণীর মুসলমান তাহার একান্ত অনুগত ছিল। প্রতাপ তাহাদের সাহায্যে নিজ বাহুবলে সকলকে বাধ্য রাখিয়াছিলেন। এদিকে কাঁচু রায় বয়সপ্রাপ্ত হইয়া সম্রাট জাহাঙ্গীরের নিকট প্রতাপাদিত্যের বিরুদ্ধে প্রতিবাদ করিলেন। সম্রাট প্রতাপাদিত্যকে দমন করিবার নিমিত্ত রাজা মানসিংহকে বাংলায় পাঠাইলেন। মানসিংহ দূত দ্বারা প্রস্তাব করিলেন যে প্রতাপ অর্ধরাজত্ব কাঁচুরায়কে ছাড়িয়া দেন এবং সম্রাটের অধীনতা স্বীকার করিয়া জমিদার রূপে অর্ধরাজা ভোগ করেন। প্রতাপ সেই প্রস্তাব অগ্রাহ্য করায় যুদ্ধ হইল। প্রবাদ আছে মানসিংহের সহ যুদ্ধের সময় প্রতাপ সংকটে পড়িয়া শিলাদেবীর নিকট ভর্ব করিয়াছিলেন, কিন্তু দেবী তাহা শুনিলেন না। রুষ্ট হইয়া মুখ ফিরাইলেন। প্রতাপাদিত্য অসাধারণ বিক্রমে যুদ্ধ করিয়াও পরাস্ত হইলেন। অমনি সমস্ত সম্ভ্রান্ত লোকেরা কাঁচু রায়ের সহ যোগ দিল। অবশিষ্ট নীচ জাতীয় লোকেরা ছিন্ন ভিন্ন হইয়া পলায়ন করিল। প্রতাপ সুন্দরবন মধ্যে পলায়ন করিলেন। উদয়পুরের রানা প্রতাপ সিংহের ন্যায় বঙ্গের প্রতাপও দীর্ঘকাল যুদ্ধ চালাইয়া অবশেষে নিজ রাজ্য উদ্ধার করিতে পারিতেন। কিন্তু রানাদিগের অনুচরেরা যেরূপ একান্ত রাজভক্ত ছিল, প্রতাপের দুশ্চরিত্রতা হেতু তদীয় অনুচরেরা তাহার তেমন ভক্ত ছিল না, বরং তাহার জ্ঞাতি শত্রুরা তাহাকে বন্দী করিয়া দিল। রাজা মানসিংহ প্রতাপকে লৌহ পিঞ্জরে বন্ধ করিয়া দিল্লি লইয়া যাইতেছিলেন।
পথিমধ্যে ৪৯ বছর বয়সে প্রতাপাদিত্য বীর লীলা সম্বরণ করিলেন। মানসিংহ প্রতাপাদিত্যের সমগ্র রাজত্ব কাঁচুরায়কে দেন নাই। ভিকাম রায়ের মৃত্যুকালে তাহাদেবর যে জমিদারি ও যে মালগুজারি ছিল তাহাই কাঁচুরায়কে দিয়াছিলেন। স্বদেশে যাইবার সময় মানসিংহ যশোহরের শিলাদেবীকে লইয়া গিয়া অম্বরে প্রতিষ্ঠিত করেন। সেই শিলাদেবী এখনও বিদ্যমান আছে। দেবীর সেবার জন্য মানসিংহ ১০ ঘর পূজারীও লইয়া গিয়াছিলেন। তাহারা সকলেই বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ। এখনও তাহাদের বংশধরেরা শিলাদেবীর পূজা করিতেছেন। মানসিংহ শিলাদেবীকে লইয়া আসিলে কাঁচুরায় আরেকটি প্রতিমা নির্মাণ করাইয়া যশোহরে প্রতিষ্ঠিত করিলেন। ধুমঘাটের দেবালয়ে আজও সেই প্রতিমা বর্তমান আছে। যশোহরের যুদ্ধ সময়ে ভবানন্দ মজুমদার নামক একজন রাঢ়ীয় ব্রাহ্মণ রাজা মানসিংহের রসদ যোগাইয়া বাগোয়ান পরগনার জমিদারি পুরস্কার পাইয়াছিলেন। নদিয়ার রাজবংশ তাহারই সন্তান। বাংলাদেশে সংস্কৃত বিদ্যার উন্নতি সাধনে এই রাজবংশ অতি প্রসিদ্ধ। দিনাজপুর রংপুর জেলার বর্ধনকুঠির রাজারা অতি পুরাতন জমিদার। ইনারা বারেন্দ্র কায়স্থ, কিন্তু ইনাদের রাজ উপাধি মুসলমান বা ইংরেজ গভর্নমেন্ট জানিত দহে। ইনাদের প্রচুর সম্পত্তি বা বিক্রম ছিল না। ইনাদের কোনো প্রসিদ্ধ কীর্তি নাই। এই জন্য ইনাদিগকে ১২ ভূঁইয়া মধ্যে গণ্য করা হয় না। দেবকীনন্দন ঘোষ নামে একজন উত্তর রাঢ়ী কুলীন কায়স্থ এই বর্ধনকুঠির রাজার চাকরি করিতেন। তাহার পুত্র হরিরাম নামান্তরে দীনরাজ ঘোষ কল্যাণী নামে একটি যুবতীকে বিবাহ করিয়া গৌড় বাদশাহ গণেশ নারায়ণ খাঁয়ের প্রিয়পাত্র হইয়াছিলেন। কল্যাণীর উৎপত্তি সম্বন্ধে ৩টি বিভিন্ন বিবরণ পাওয়া যায়। ১. কল্যাণী এক সন্ন্যাসীর পালিতা কন্যা। তাহার পূর্বপুরুষের কোনো বৃত্তান্ত জানা যায় না। সন্ন্যাসীর অনুরোধে সম্রাট গণেশ দীনরাজকে কর্মচারী নিযুক্ত করিয়াছিলেন। দীনরাজ স্বীয় গুণে সম্রাটের প্রিয়পাত্র এবং উন্নত পদস্থ হইয়াছিলেন। ২. কল্যাণী সম্রাট গণেশ খাঁয়ের দাসীগর্ভজাতা কন্যা। গণেশ তাহাকে হরিরামের সহিত বিবাহ দিয়া দীনরাজ নাম দিয়া উচ্চ রাজকার্যে নিযুক্ত করিয়াছিলেন। ৩. কল্যাণী বর্ধনকুঠির রাজা আজবলের কন্যা। তাহাকে বিবাহ করিয়া হরিরাম বর্ধনকুঠির জমিদারির ৭ আনা অংশ পাইয়াছিলেন। তাহার পর গৌড় বাদশার চাকরি করিয়া উন্নত হন। কিন্তু ইহা নিশ্চিত যে কল্যাণীর কল্যাণেই দীনরাজের উন্নতির সোপান হইয়াছিল। তিনি ক্রমে ক্রমে সম্রাট যদু নারায়ণ খাঁয়ের পেশকার হইয়াছিলেন। যদু মুসলমান ধর্ম অবলম্বন করিলে দীনরাজ কর্ম ইস্তেফা দিলেন। যদু কারণ জিজ্ঞাসা করিলে তিনি বিনীতভাবে কহিলেন, মহারাজ, যতদিন ব্রাহ্মণ গুরু ছিলেন ততদিন আমি হুজুরকে দেবতা জানিয়া সেবা করিয়াছি। এখন আপনি স্পর্শ করিলে আমার অন্নজল নষ্ট হইবে। সে কথা আমি বলিতে পারিব না। সুতরাং আমার দূরে থাকাই উচিত। যদু সে কথা শুনিয়া লজ্জিত হইয়া কহিলেন, তোমার মতো বিশ্বস্ত ও সুযোগ্য লোককে আমি ত্যাগ করিতে পারি না। তুমি দূরে থাকতে চাও, আমি তাহাই করিতেছি। আমি তোমাকে উত্তর বাংলার নবাব নিযুক্ত করিলাম। তুমি নবাব ও সেনাপতি হইয়া পার্বত্য জাতির উৎপাত থেকে সেই দিক রক্ষা করো। এই নবাবী প্রাপ্তি অবধি দীনরাজ ঘোষ উপাধি লুপ্ত হইয়া রায় উপাধি হইল। দীনরাজ যেখানে গিয়া বাস করিতেছিলেন তাহারই নাম দিন আজপুর হইয়াছিল। উত্তর বাংলার লোক শব্দের আদ্য রক আর উচ্চারণ করে না। এই জন্য তাহারা ওই স্থানকে দিন আজপুর বলিত। তাহা থেকেই দিনাজপুর জেলার নাম হইয়াছে। সেই স্থান বর্তমান দিনাজপুর শহর হইতে প্রায় ১০ ক্রোশ উত্তরে ছিল। দীনরাজের পর তৎপুত্র শুকদেব রায় নবাব হইয়াছিলেন, কিন্তু তিনি সর্বদা বিপদগ্রস্ত ছিলেন, তজ্জন্য সুখী হইতে পারেন নাই। কোচবিহারের মহারাজ অতি প্রবল হইয়া বারংবার দিনাজপুর রাজ্য লুট করিয়াছিলেন। অবশেষে রাজধানী দিনাজপুর লুট করিয়া অগ্নি দ্বারা ভস্মীভূত করিয়াছিলেন। কালা পাহাড়ের ভয়ে শুকদেব জঙ্গল মধ্যে লুকায়িত থাকিতে বাধ্য হইয়াছিলেন। তাহার বৃদ্ধ বয়সে মোঘলেরা বাংলাদেশ অধিকার করিলে মোঘল ও উজবেক সর্দাররা দিনাজপুর প্রদেশের দক্ষিণ ভাগে বহুদূর পর্যন্ত তাহাদের জাগিরভুক্ত করিয়া লইয়াছিল। ফলত শুকদেবের অধিকৃত স্থান অল্প ছিল, শত্রু অনেক ছিল, সুতরাং অবস্থা মন্দ ছিল। তাহার অভাবে তৎপুত্র প্রাণনাথ রায় কোনো সনদ না লইয়া সকৃত নবাব হইলেন। তিনি ভাগ্যবান লোক ছিলেন। তিনি সৈন্য বৃদ্ধি করিয়া কোচদিগকে পরাজিত করিয়া নিজ এলাকার উত্তরভাগ পুনরায় অধিকার করিয়াছিলেন। মোঘল ও উজবেক সর্দারগণ বিদ্রোহ অপরাধে জাগির হইতে বিচ্যুত হইলে প্রাণনাথ কতক পরগনার শুকদেবের সনদক্রমে কতক বা বলপূর্বক নিজ এলাকাভুক্ত করিয়াছিলেন। জেলা দিনাজপুর সম্পূর্ণ এবং রংপুর, বগুড়া, রাজশাহী, মালদহ ও পূর্ণিয়া এই ৫ জেলার কতকটা অংশ তাহার শাসনাধীন ছিল।
তিনি 9 লক্ষের রাজা বলিয়া বিখ্যাত, অর্থাৎ তাহার বার্ষিক মুনাফা 9 লক্ষ টাকা। সেই সময় যখন জিনিস সস্তা ছিল, সেই সময় কোচবিহারের মহারাজের মোট রাজস্ব 3.5 লক্ষ টাকা ছিল। সেই সময় প্রাণনাথের 9 লক্ষ টাকা লাভ্য থাকায় বোধহয় তিনিই তখন বাংলার মধ্যে সর্বপ্রধান জমিদার ছিলেন। নবাব প্রাণনাথ রায় যে স্থানে কোচ সেনা পরাজয় করিয়াছিলেন সেই স্থানেই রাজধানী করিয়াছিলেন। সেই স্থানের নাম তিনি বিজয়নগর রাখিয়াছিলেন, কিন্তু দিনাজপুরের নবাবের বসতি জন্য ওই স্থানের নামই দিনাজপুর হইয়াছিল। তাহাই বর্তমান দিনাজপুর শহর। পুরাতন দিনাজপুর কান্তননগরের নিকটে ছিল। কোচদিগের সহ প্রাণনাথের বিবাদ সর্বদা চলিতেছিল, তজ্জন্য বোধহয় সৈনিক ব্যয়ও প্রচুর পড়িত। রাজা মানসিংহ সহ কোচবিহারাধিপতির যুদ্ধোদ্যম হইলে নবাব প্রাণনাথ রায় ঠাকুর ভানু সিংহের ও রাজা মানসিংহের সমস্ত রসদ যোগাইয়াছিলেন এবং সৈন্য দ্বারাও সাহায্য করিয়াছিলেন। পরে যখন মহারাজ লক্ষ্মীনারায়ণ সহ মানসিংহের সন্ধি ও কুটুম্বিতা হইল, তখন রাজা মানসিংহ প্রাণনাথকে তাহার শাসনাধীন স্থানের করদ রাজা বলিয়া সনন্দ দিলেন এবং কোচবিহারাধিপতির সহ রাজা প্রাণনাথের পাগড়ি বদল করাইয়া উভয়ের বন্ধুতা করাইয়া দিলেন। তদবধি দিনাজপুর ও কোচবিহারের রাজবংশে বরাবর বন্ধুতা চলিয়া আসিতেছে। এই সন্ধি হওয়ার পর রাজা প্রাণনাথের আর কোনো প্রবল শত্রু থাকিল না। সুতরাং তিনি দান বিতরণ, জলাশয় খনন ও দেবমন্দির নির্মাণ প্রভৃতি বহু সৎকর্মে প্রচুর ব্যয় করিয়াও যথেষ্ট টাকা সংস্থান করিতে সমর্থ হইয়াছিলেন। প্রাণনাথ রায়ই সর্বপ্রথমে ভূমিতে বংশানুক্রমিক সত্যবান রাজা বলিয়া সনন্দ পাইয়াছিলেন। তাহার পিতা পিতামহ কেবল নবাব অর্থাৎ অস্থায়ী শাসনকর্তা মাত্র ছিলেন। সংস্কৃত ভাষায় দিনাজপুরের ইতিহাসে হরিরাম ঘোষের নবাবী প্রাপ্তি অবধি তাহাকে ও তৎপুত্র শুকদেব রায়কে রাজা বলিয়া লিখিত হইয়াছে। কোনো হিন্দু বড়লোক উজির, দেওয়ান, নবাব বা ফৌজদার নিযুক্ত হইলে তাহাকে রাজা বলিবার রীতি ছিল, আর বৃহৎ জমিদার যাহার গভর্নমেন্টের রাজ্য উপাধি নাই তাহাকেও রাজা বলিবার রীতি ছিল। বোধহয় সেই রীতিক্রমেই সংস্কৃত ইতিহাসে প্রাণনাথের পূর্ববর্তী নবাবদিগকেও রাজা বলিয়া লেখা হইয়াছে, কিন্তু তাহারা বাদশাহী সনন্দপ্রাপ্ত রাজা ছিলেন না। মানসিংহ জাহাঙ্গীর বাদশাহের নিকট যে কৈফিয়ত দিয়াছিলেন তাহাতে তিনি স্পষ্ট জানাইয়াছেন যে রাজস্ব বৃদ্ধি ও সুশাসন জন্য দিনাজপুরের নবাবকে সেই প্রদেশের রাজা নির্বাচন করা হইয়াছে। প্রাণনাথের রাজত্ব গঙ্গার ধার হইতে কোচবিহার পর্যন্ত বিস্তৃত ছিল এবং মালগুজারি 1 লক্ষ টাকা মাত্র ছিল। প্রাণনাথ রায়ের পুত্র রাজা রামনাথ রায় অতি ভাগ্যবান লোক ছিলেন। তিনি জঙ্গল মধ্যে প্রচুর টাকা পাইয়া সম্পত্তি আরও বৃদ্ধি করিয়াছিলেন। সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহান মানসিংহকৃত বন্দোবস্তে কোনো আপত্তি করেন নাই। ঔরঙ্গজেব সম্রাট হইয়া রাজা রামনাথকে দিল্লিতে তলব করিয়াছিলেন এবং তাহার রাজত্বপ্রাপ্তির কারণ জিজ্ঞাসা করিয়াছিলেন। রাজা কহিলেন, দিনাজপুর প্রদেশের অবস্থা অতি মন্দ, তাহা হইতে লক্ষ টাকা মালগুজারি অদাচ সুবাদারের নিকট ঈর্ষাল হইত না। সুবাদার আমাকে স্থায়ী সত্ত্ব দিয়া মালগুজারি অতিশয় বেশি করিয়াছেন, তাহা দেওয়া আমার পক্ষে অত্যন্ত কষ্টকর হইয়াছে। যে সকল কারণে রামনাথের আয় বৃদ্ধি ও ব্যয় কম হইয়াছিল সম্রাট তাহা জানিতে পারিলেন না। তিনি আমদানি বহিতে দেখিলেন যে মানসিংহকৃত বন্দোবস্তের পূর্বে দিনাজপুর প্রদেশ হইতে কখন 30,000 টাকার বেশি ঈর্ষাল হয় নাই। সুতরাং এই বন্দোবস্তই লাভজনক জানিয়া সম্রাট তাহাই স্থির রাখিলেন এবং সনদ ও খেলাত দিয়া রামনাথকে বিদায় করিলেন। রামনাথ দিল্লি যাওয়াকালে পথিমধ্যে বৃন্দাবনে মানস করিয়াছিলেন যে নিজের রাজত্ব স্থায়ী থাকিলে তিনি বৃন্দাবনের মন্দির অপেক্ষা উত্তম মন্দিরে রাধাকৃষ্ণ বিগ্রহ স্থাপন করিবেন। সেই প্রতিজ্ঞামত রাজা রামনাথ রায় মন্দির সমাপ্ত করিয়া বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই বাঙালি মন্দির এই রাজবংশের একটি মহাকীর্তি এবং বাঙালি শিল্পের একটি উৎকৃষ্ট নিদর্শন। সন 1303 সালের ভূমিকম্পে এই মন্দির স্থানে স্থানে ভাঙিয়া গিয়াছে। দেওয়ান মুর্শিদ কুলি খাঁ রাজা রামনাথের মালগুজারি বৃদ্ধি ও ক্ষমতা হ্রাস করিয়াছিলেন। মালগুজারি বাকির জন্য রাজার ভ্রাতা কুমার রাধানাথ রায়কে ধরিয়া মুসলমান ধর্ম গ্রহণে বাধ্য করিয়াছিলেন। তিনি মুসলমান হইলে বাকি রাজস্ব মাফ হইল এবং তিনি পূর্ণিয়া জেলার অন্তর্গত সূর্যপুর পরগনা জমিনারি রূপে পাইলেন। কৃষ্ণগঞ্জের মুসলমান রাজারা সেই রাধানাথ রায়ের বংশধর। রাজা বৈদ্যনাথের সহ নাটোরের প্রথম রাজা রামজীবনের বিবাদ ঘটিয়াছিল।
কিন্তু রামজীবনের ভ্রাতা রঘুনন্দন সহ রাজা বৈদ্যনাথের বন্ধুতা হওয়ায় বিবাদ মীমাংসা হইয়াছিল। রাজা বৈদ্যনাথের সহ পুনরায় কোচবিহারের মহারাজার বন্ধুতা হইয়াছিল। বৈদ্যনাথের রাজত্বকালে নবাব মীর কাসিম রাজার মালগুজারি বৃদ্ধি করিয়া ক্ষমতা হ্রাস করিয়াছিলেন। পরিশেষে লর্ড কর্নওয়ালিস রাজস্ব অত্যন্ত বৃদ্ধি করেন এবং সর্বপ্রকার ক্ষমতা রহিত করেন। তদবধি দিনাজপুরের রাজা সাধারণ জমিদার শ্রেণীভুক্ত হইয়াছেন। রাজা বৈদ্যনাথের পুত্র রাজা রাধাকান্ত নিতান্ত নির্বোধ ছিলেন, তজ্জন্য লোকে তাহাকে গাধাকান্ত বলিত। তাহারই সময়ে একটি পরগনা ভিন্ন সমস্ত জমিদারি নিলাম হইয়াছিল। গাধাকান্ত ঘরে বাইরে সর্বজন কর্তৃক তিরস্কৃত হইয়া সংসার ত্যাগ করত গঙ্গাবাস করিতে গিয়াছিলেন। তৎপুত্র গোবিন্দনাথ নাবালক থাকায় সুযোগ্য অভিভাবকেরা বিবিধ উপায়ে অধিকাংশ সম্পত্তি পুনরায় উদ্ধার করিয়াছিলেন। তাহাই এ পর্যন্ত আছে। ৩ ঘর বুনিয়াদী কায়স্থ রাজবংশ মধ্যে চন্দ্রদ্বীপের ও চন্দনার অর্থাৎ যশোহরের রাজবংশ বিলুপ্ত হইয়াছে। একমাত্র দিনাজপুর রাজবংশই বিদ্যমান আছে। তজ্জন্য কায়স্থ সমাজে এই রাজবংশের সম্মান সর্বাপেক্ষা অধিক। ১২ রাজশাহী। কেদারেশ্বর মুখটি নামক একজন বংশজ রাঢ়ী ব্রাহ্মণ বৈষ্ণব মতাবলম্বী ছিলেন। তাহার পুত্র লালা রামগোবিন্দ গৌড় বাদশাহের খাস মুন্সী হইয়া রাঢ় দেশের রাজশাহীদিগের নামে ৪ পরগনা একত্র করিয়া এক চাকলারূপে পাইয়াছিলেন। তাহার রাজা কলতা কায়স্থ সমাজে মিলিয়াছেন। এই বংশ এখন গৌরীপুরের রাজা। এই বৃত্তান্ত পূর্বে গৌরীপুর হইতেই সংগৃহীত হইয়াছিল। এখনে তথক্কার রাজবংশের অন্যরূপ ইতিহাস রাজবাড়িতে পাওয়া যায়। তাহা হইল এই যে সনাতন লালা নামক একজন মিখিনা দেশীয় দরিদ্র কায়স্থ চাকরির চেষ্টায় এসে আর রাঙামাটিয়াতে বাস করিয়াছিলেন। এই স্থান আসামি ও কোচদের দৌরাত্ম্য থেকে রক্ষার জন্য সনাতনের বংশীয়রা দিল্লির বাদশাহের নিকট বহু জমি আলতামগয় রূপ প্রাপ্ত হন এবং ৮টি পরগনা জমিদারি পাইয়াছিলেন। তাহারা বড়ুয়া উপাধি ধারণ করিয়াছেন, কিন্তু আসামি কায়স্থসহ বিবাহ আদান প্রদান করেন নাই। তাহারা বরাবর পশ্চিমা কায়স্থসহ বিবাহাদি করিয়ান। ১৩ হিন্দি ভাষায় জি শব্দের অপভ্রংশে ভিং বলা হয়। বোধহয় ভিকাম শব্দটি তিপ্ত শব্দেরই অপভ্রংশ। ১৪ লোকে ইহাদেরকে সাগরদ্বীপের রাজা বলিত। ১৫ শিলাদেবীর মুখ বাম দিকে একটু বক্র আছে। ভারতচন্দ্র লিখেছেন, অভয়া যশোরেশ্বরী, পাপেতে ফিরিয়া বসিলা কষিয়া তাহারে অকৃপা করি। ১৬ প্রতাপাদিত্য নাটকে ভবানন্দ মজুমদারকে প্রতাপাদিত্যের দেওয়ান এবং বিশ্বাসঘাতক বলিয়া বর্ণনা করা হইয়াছে। তাহা সম্পূর্ণ মিথ্যা। এরূপ জঘন্য মিথ্যা বর্ণনা দ্বারা নবদ্বীপের প্রসিদ্ধ রাজবংশের কলঙ্ক করা অতীব দুঃস্য। ১৭ রাজারা ভূমিতে সত্ত্ববান মালিক আর নবাবরা বেতনভোগী অস্থায়ী চাকর মাত্র ছিলেন। এই জন্য নবাব উপাধি থেকে রাজা উপাধি বরাবর সমধিক সম্মানিত ছিল। মুঘল সাম্রাজ্যের শেষ ভাগে নবাবরা প্রকৃতপক্ষে স্বাধীন হইলেন, কিন্তু তাহাদের উপাধি নবাবই থাকিল। তখন অনেক রাজা সেই নবাবদের অধীন থাকায় নবাব উপাধি রাজা উপাধি অপেক্ষা উচ্চতর হইল।